আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর চাকরি প্রার্থী হিসাবে তোমরা যারা নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করছো তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের অনলাইন ভিত্তিক অন্যতম একটি বেস্ট প্রতিষ্ঠান বিসিএস জব মেডিসিন এবং একই সাথে বিসিএস গেইনার এর পক্ষ থেকে আমি মিলন স্যার। আমি বিসিএস জব মেডিসিনের একটি অঙ্গ প্রতিষ্ঠান যেটি মূলত বিসিএস নিয়ে কাজ করে বা বিসিএস প্রার্থী যারা তাদেরকে প্রস্তুত করে বিসিএস প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা। এই বিসিএস গেইনারে আমি একাডেমিক হেড বা কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছি। তো তোমরা যারা 48 বিসিএস এর এবং 47 বিসিএস এর ক্যান্ডিডেট বিসিএস এর তাদের জন্য আজকে একটি বিশেষ সেমিনার এর আয়োজন করা হয়েছে। সেই সেমিনারে আমি সম্পৃক্ত হয়েছি। তো তোমরা যারা সরাসরি ক্লাস করছো, কোথা থেকে ক্লাস করছো একটু কমেন্ট করে জানাও। আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা জানো যে খুবই অল্প সময়ের মধ্যে আমাদের মুসলিম উম্মার জন্য দীর্ঘ 1 মাস যেটি ধর্মীয়ভাবে সিয়াম সাধনা করি, কয়েকদিনের মধ্যে সেই রমজান মাস সমাগত। তো এই যে একটি মাস, এই একটি মাসে আমরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করব চাকরি উপযোগী করে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাজিয়া কমেন্ট করছো, তারপরে অনেকে কমেন্ট করছো, তোমরা রিক্তা কমেন্ট করছো, রিক্তা শিকদার। হ্যাঁ, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেই শেয়ার করবা করে যার যার ফেসবুক ওয়ালে রেখে দিবা, এবং যারা বিসিএস এর চাকরি প্রার্থী তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে একটু মেনশন দিবা। হ্যাঁ, তোমাদের অনেকেই ববি কমেন্ট করছো, হ্যাঁ, মামুন কমেন্ট করছো, হ্যাঁ, আল মামুন মানিক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো আমি একটু পড়ি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আগামী 47তম বিসিএস পরীক্ষা, যেটি খুব সম্ভবত জুন মাসের 3rd উইকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিসিএস পরীক্ষা আমরা কিভাবে প্রিলির প্রস্তুতি নেব। হ্যাঁ, তাসফিয়া ওয়ালাইকুম আসসালাম। কিভাবে প্রিলির প্রস্তুতি নেব এবং আমরা যারা অনার্স 2nd ইয়ার, 3rd ইয়ারে বা 4th ইয়ারে অধ্যয়নরত আগামীতে 48 বিসিএস এর প্রস্তুতি আমরা কিভাবে নিব। ওয়ালাইকুম আসসালাম প্রিয় স্যার। হ্যাঁ, শফিক ওয়ালাইকুম আসসালাম। তো আজকের আলোচনাটা বুঝতে পারছো যে 48 বিসিএস এর এবং একই সাথে 47 বিসিএস এর আজকের আলোচনাটা যারা প্রথম থেকে থাকবে আজকের আলোচনায় তাদের জন্য স্পেশাল একটা সুযোগ আছে। অর্থাৎ 47তম বিসিএস পরীক্ষায় যারা অংশগ্রহণ করবা তাদের জন্য একটা বিশেষ অফার আছে। তো আশা করছি প্রত্যেকে এই অফারটা গ্রহণ করবা। যেহেতু 47তম বিসিএস পরীক্ষাটা যদি জুন মাসের শেষের দিকে হয়, তো এখনো আমরা মার্চ, এপ্রিল, মে, জুন অর্থাৎ অ্যারাউন্ড 4 মান্থ সময় পাচ্ছি। এই 4 মাসের মধ্যেও কিন্তু 47তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে এই 4 মাস প্রস্তুতি নিয়েও কিন্তু চাকরি পাওয়া সম্ভব। রংপুর থেকে দেখছি রিক্তা, থ্যাংক ইউ। আব্দুল বশির, হ্যাঁ বশির কমেন্ট করছো, মনোয়ার কমেন্ট করছো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারছো আজকের আলোচনা মূলত 48 বিসিএস এর এবং একই সাথে 47 বিসিএস এর অল্প সময়ের মধ্যে আমরা প্রস্তুতি কিভাবে নিব, এবং যেহেতু আগামী মাস থেকে রমজান মাস শুরু হচ্ছে, এই সময়টুকু আমরা কিভাবে কাজে লাগাবো, এই জন্য আজকে অল্প সময়ের মধ্যে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো একটু পড়ছি। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ আকবর, আপনার কমেন্ট করছো। আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেকদিন পর আমার ক্লাস পেলে। হ্যাঁ, আমি একটু ব্যস্ত থাকি। আর তোমরা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনো জানো তারা জেনে রাখো আমি কিন্তু জব মেডিসিন একাডেমিক হেড হিসেবে দায়িত্বে আছি মূলত, এবং প্রধানত বিসিএস কোর্সের দায়িত্বে আছি। কাজে এখানে আমি ক্লাসগুলো নিচ্ছি এবং নেব প্রিলি লিখিত ভাইবা। তোমরা যারা এখানে যুক্ত হতে চাও আমার ক্লাস পাবে ইনশাল্লাহ। আচ্ছা, অসাধারণ ক্লাস আপনার ক্লাসে। ঠিক আছে, আমরা একটু আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, তোমরা অনেকে জানো যে বিসিএস এই শব্দটি অত্যন্ত একটি আবেগের শব্দ। অর্থাৎ বিসিএস কি? তোমরা জানো যে বিসিএস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। তাহলে এই যে বাংলাদেশ সিভিল সার্ভিস, এটির বাংলা অর্থ কি? এটির বাংলা অর্থ হচ্ছে যে বাংলাদেশ সুশীল সেবা। অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত যে কর্মকর্তারা বাংলাদেশের প্রেক্ষিতে সর্বোচ্চ পর্যায়ের মর্যাদা সম্পন্ন এবং সর্বোচ্চ সুবিধা প্রাপ্ত, তারা মূলত বিসিএস অফিসার।
তাহলে বিসিএস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস, এটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একটি চাকরি। বিসিএস হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একটি চাকরি। এই চাকরির এটি সর্বোচ্চ পর্যায়ের চাকরি এই অর্থে যে এখানকার আর্থিক সুযোগ সুবিধা, সামাজিক মর্যাদা, পদোন্নতি সহ দেশে এবং বিদেশে দেশকে প্রতিনিধিত্ব করবার যে অপরচুনিটি একমাত্র বিসিএস পরীক্ষায় রয়েছে। কাজে এটি অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি চাকরি। তো এই চাকরিতে আসবার জন্য আমরা যারা স্বপ্ন দেখি, তার অনেক সময় আমাদের একাডেমিক রেজাল্ট কিংবা একাডেমিক সাবজেক্ট কিংবা আমাদের কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গি এই চাকরিতে আসবার জন্য বড় একটা বাধা সৃষ্টি করে। অর্থাৎ তোমাদের মধ্যে অনেকেই মনে করো, স্যার আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে একটা সরকারি কলেজ থেকে বা একটা বেসরকারি কলেজ থেকে অমুক সাবজেক্ট অনার্স মাস্টার্স করেছি, আমার দ্বারা কি বিসিএস এর চাকরি পাওয়া সম্ভব কিনা। একই সাথে আজকের আলোচনা থেকে তোমরা এভাবেও জানবা যে বিসিএস এর চাকরিটি তোমরা যদি স্বপ্ন দেখো এই চাকরিতে আসবার জন্য এবং সেই আঙ্গিকে যদি তোমরা নিজেদেরকে যথাযথভাবে প্রস্তুত করো, তাহলে এই প্রস্তুতিটা কিন্তু তোমাদের অন্যান্য চাকরির জন্য কিন্তু অনেক কাজে লাগবে। আমি তোমাদেরকে বিসিএস এর চাকরি বিষয়ক কিছু ভুল ধারণা, কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গি যেটি তোমরা পোষণ করো, যেটি তোমাদের এই কাঙ্ক্ষিত চাকরিতে পৌঁছাবার ক্ষেত্রে যথেষ্ট বাধা হিসাবে দাঁড় করায়। আচ্ছা, ক্লাসরুম শরীয়তপুরে কাউকে পেলাম না। আচ্ছা, যাই হোক, তো এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। তাহলে বুঝতে পারছো বিসিএসটা কি। বিসিএস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস, এটি বাংলাদেশের প্রেক্ষিতে সর্বোচ্চ একটি সিভিল জব এবং একটি সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন একটি চাকরি। তুমি যদি বিসিএস পুলিশ ক্যাডারের চাকরিটি পাও, তাহলে বিদেশে বাংলাদেশের পক্ষ থেকে ইউনাইটেড নেশনস পিস কিপিং মিশনে তুমি পার্টিসিপেট করতে পারবা। সেখানে একটা বড় আর্থিক সুযোগ সুবিধা তুমি কিন্তু পাবা যদি পুলিশ ক্যাডারে আসতে চাও বা পুলিশ ক্যাডারে যদি আসতে পারো। তুমি যদি ফরেন সার্ভিসে আসতে চাও বা আসতে পারো বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, তাহলে তুমি বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবা। বিদেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের সাথে তুমি সাক্ষাৎ করতে পারবা। তোমার পরিচয়পত্র যেটিকে বলা হয় লেটার অফ ক্রেডেন্স, সেটি তুমি সাবমিট করতে পারবা। তুমি যদি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার চাকরিটি পাও, তাহলে তুমি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে গুরুত্বপূর্ণ পদগুলো তুমি হোল্ড করতে পারবা। কাস্টমস অ্যান্ড এক্সাইজ এবং ট্যাক্সেশন ক্যাডার যদি চাকরিটি পাও, সর্বোচ্চ পর্যায়ে তুমি তোমার সুযোগ সুবিধা পাবা। তো এত বড় একটা চাকরি, এই চাকরিতে আসবার জন্য আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে সুনির্দিষ্ট গাইডলাইনের অভাব, যথাযথ প্রস্তুতি, সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা এবং কোনটি পড়তে হবে কোনটি পড়তে হবে না এই ব্যাপারে তোমাদের যে অজ্ঞতা, এগুলো মূলত তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় একটা বাধা। আমি আবারও বলছি, হ্যাঁ আপনি তো, হ্যাঁ আমি বিদ্যাবাড়িতে ক্লাস আগে নিতাম, হ্যাঁ তো এখন এই মুহূর্তে একটু ক্লাস নিচ্ছি না, আমি আপাতত জব মেডিসিনের সময় দিচ্ছি। এখন আসো বিসিএস এর চাকরি পাওয়ার যোগ্যতা কি, পরিষ্কার করে বলে দিচ্ছি। তোমরা জানো আমি মিলন স্যার, আমি 29তম বিসিএস থেকে বিসিএস এর ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। তো আমার কাছে বিসিএস এর সেবা নিয়ে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে বর্তমানে চাকরিতে রত। পররাষ্ট্র ক্যাডার, প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, ট্যাক্সেশন ক্যাডার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, এডুকেশন ক্যাডার, এই সমস্ত ক্যাডারে অনেকে আছে যারা একেবারেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা কলেজ থেকে পড়াশোনা করে চাকরি পেয়েছে। এটা আমার সরাসরি আমার স্টুডেন্ট। আমি একেবারে তোমাদেরকে ভর্তি ফি কত, দারুণ একটা প্রশ্ন করছো, সোয়েডানা। তো যারা আজকে আমার এই সেমিনারে পার্টিসিপেট করছো এবং আজকে তোমাদের জন্য একটা সুযোগ আছে, যারা 47 বিসিএস এ ভর্তি হতে চাচ্ছ, মাত্র 2000 টাকায় তোমরা ভর্তি হতে পারবা উইদাউট অল টাইপ অফ লেকচার মেটেরিয়ালস। এটার কোর্স ফি বেশি, কিন্তু 47তম বিসিএস আজকে আমার সেমিনার উপলক্ষে 2000 টাকা একটা অফার চলছে, তোমরা আজকে ভর্তি হতে পারো। আর যারা 48তম বিসিএস এর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে চাচ্ছ, কখন থেকে আমরা প্রস্তুতিটা নিব সেই আঙ্গিকা তোমাদের সাথে আমি কথা বলবো। তো যাই হোক, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, এই যে আমি তোমাদেরকে নাম বলে দিচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজ থেকে পড়াশোনা করেছে এমন অনেক ছেলে মেয়ে কিন্তু বিসিএস ক্যাডার অফিসার হিসেবে কর্মরত আছে। আমার অনেক স্টুডেন্ট 29তম বিসিএস এ আছে, 30তম বিসিএস এ আছে, 31তম বিসিএস এ তো একটা ক্যাডার ফার্স্ট হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে। তো তোমরা কখনো নেতিবাচক চিন্তা ভাবনা করবে না। তোমার একাডেমিক রেজাল্ট কিংবা একাডেমিক সাবজেক্ট বা ইনস্টিটিউশন যেটি হোক না কেন, বিসিএস এর পরীক্ষার একটা সুনির্দিষ্ট সিলেবাস আছে। সেই সিলেবাসটা তোমরা স্টাডি করবা, প্রিভিয়াস বিসিএস এর প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটু ধারণা নিবা,
আমার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। স্যারের লেকচার অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো তোমরা যারা আমার ক্লাসটা করতে চাচ্ছ, তোমরা জব মেডিসিনে যুক্ত হয়ে যাও, আমি এখানে আছি, আমি ক্লাস নিচ্ছি, আমি তোমাদের নিয়মিত পরামর্শগুলো দিব। তোমাদেরকে একটা কথা আমি বলবো, কখনো নিজেকে এটা ভাববা না যে ইউ আর এভরিথিং, আবার কখনো এটাও ভাববা না যে ইউ আর নাথিং। মনে রাখবে, ইন দিস ওয়ার্ল্ড নোবডি ইজ আলটিমেটলি নাথিং অর এভরিথিং, এভরিবডি ইজ সামথিং, সামওয়ান মে বি স্পেশাল সামথিং। পৃথিবীতে প্রত্যেকে কিন্তু সামথিং, কেউ কিন্তু নাথিং না বা এভরিথিং না। এটা হচ্ছে তোমার সফলতার সবচেয়ে বড় একটা হ্যাঁ। সামিয়া আমাদের ফাতিমা কমেন্ট করছো, বিদ্যাবাড়িতে সিলেন্স পড়ে, আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে, যাই হোক। এখন যে কথাটা তোমাদেরকে বলছিলাম, বিসিএস এর চাকরির যোগ্যতা তোমার তিনটা যোগ্যতা। তোমার বয়সের যোগ্যতা 32 বছর পর্যন্ত তুমি বিসিএস এর চাকরিতে অ্যাপ্লাই করতে পারবা। তারপরে তোমার শারীরিক যোগ্যতা, এটা ছেলেদের ক্ষেত্রে 5 ফিট, মেয়েদের ক্ষেত্রে 4 ফিট 10 ইঞ্চি, দুটো ক্যাডার বাদে, বিসিএস আনসার এবং পুলিশ ক্যাডার। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের লেকচার শিট সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, আমাদের লেকচার শিট তোমরা পাবা। দোজ হু উইল বি অ্যাডমিটেড হিয়ার, দে উইল বি প্রোভাইডেড আওয়ার লেকচার শিট। লেকচার শিট গুলো যারা অভিজ্ঞ এই ব্যাপারে, তাদের সম্পৃক্ততে লেকচার শিট গুলো করা হচ্ছে, তোমরা একটু জেনে থাকবা। হ্যাঁ, ভর্তি হতে চাচ্ছ, আচ্ছা ভর্তি আছো, আমার নিবন্ধনে ভর্তি আছে, আচ্ছা ওকে ফাইন। তো যেটা বলতে চাচ্ছিলাম, পুলিশ ক্যাডার এবং আনসার ক্যাডার মেয়েদের জন্য 5 ফিট, ছেলেদের জন্য 5 ফিট 4 ইঞ্চি, এই হাইটটি লাগে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার 4 ইয়ার অনার্স হলে তুমি বিসিএস এর চাকরিতে আসতে পারবা। হ্যাঁ, তোমাদের মধ্যে দোজ হু আর ইন্টারেস্টেড ইন জয়নিং বিসিএস জব, ইফ ইউ হ্যাভ এনি টাইপ অফ কোশ্চেন, প্লিজ মেক মি শিওর বাই মেকিং কমেন্ট, অর্থাৎ আস্ক মি বাই মেকিং কমেন্ট। তোমরা আমাকে প্রশ্ন আস্ক করো কমেন্ট করে, যদি বিসিএস নিয়ে কোনো প্রশ্ন থাকে। এই হচ্ছে সংক্ষেপে তোমার বিসিএস এর চাকরি পাওয়ার যোগ্যতা। আবারও বলছি, আজকে কিন্তু তোমাদের জন্য বিসিএস এর পুলিশ আনসার হলে কি লাগবে। আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করছো। বিসিএস পুলিশ ক্যাডার এবং আনসার ক্যাডার, এটা দুটি পৃথক ক্যাডার। এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পাবলিক সিকিউরিটি ডিভিশনের অধীনে রেগুলেটেড হয় দুটি ক্যাডার, বিসিএস পুলিশ ক্যাডার এবং আনসার ক্যাডার। দারুণ প্রশ্ন করছো। পুলিশ ক্যাডার হচ্ছে মূলত এটি একটা সিভিল, পুলিশ হচ্ছে একটা সিভিল ফোর্স। পুলিশের এন্ট্রি পোস্ট এএসপি, হাইস্ট পোস্ট হচ্ছে আইজিপি। তো এএসপি থেকে আইজিপি পর্যন্ত এদেরকে ক্যাডার বলা হয়। আর আনসারের ক্ষেত্রে ঠিক তাই। এই দুটো ক্যাডার ক্ষেত্রে তোমার হাইট লাগবে 5 ফিট 4 ইঞ্চি, যারা ছেলেরা। আর যারা মেয়েরা, তাদের জন্য লাগবে হচ্ছে মাত্র 5 ফিট। আর অ্যাজ ইউজুয়াল পরীক্ষা সবার মতোই তোমরা দিবা, এখানে এক্সট্রা কোনো কিছু তোমার পড়া লাগবে না। তবে ভাইবা বোর্ডে তোমাদেরকে রিলেটেড কিছু প্রশ্ন করবে। হ্যাঁ, তোমরা যেহেতু এটা একটা বিসিএস এর ক্লাস, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা অনেকে আমাকে কথা বলছো, আমাকে প্রশ্ন করতে পারো তোমরা। তাহলে বুঝতে পারছো বিসিএস এর চাকরি পাওয়ার জন্য যোগ্যতা কি। এবার আসলে বিসিএস এর চাকরি পাওয়ার পেলে আমাদের সুযোগ সুবিধা কি পাবো। দেখো, আসলে আমরা যদি কোনো চাকরিতে আসতে চাই, তো সেই চাকরির যে প্রিভিলেজেস গুলো আছে, বা সেই চাকরির যে ইমিউনিটিস গুলো আছে, সেই চাকরির যে অ্যাডভান্টেজ গুলো আছে, সেই চাকরির যে সোশ্যাল স্ট্যাটাস বা ডিগনিটি আছে, ফিনান্সিয়াল সিকিউরিটি আছে, আরো অনেক কিছু আছে। ডিগ্রি করে বিসিএস দেওয়া যাবে কিনা, ভেরি গুড, দারুণ প্রশ্ন করছো। ডিগ্রি করে তুমি মাস্টার্স কমপ্লিট করতে হবে। আমি আগে বলেছি 4 ইয়ার অনার্স ইকুইভ্যালেন্ট ডিগ্রি তোমার থাকতে হবে। ডিগ্রি যেহেতু 3 ইয়ার্স, তাহলে মাস্টার্স লাগবে। কাজে তোমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি বিসিএস সম্পর্কে তোমাকে একটু ধারণা দিলাম। এখন আসো, গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে আমি একটু বলি। প্রথমত বিসিএস এর চাকরির জন্য তোমার কি কি লাগবে। বিসিএস এর চাকরি পাওয়ার জন্য খুব মনোযোগ সহকারে শুনবা। জেনারেল এবং টেকনিক্যাল সম্পর্কে বলেন স্যার, ভেরি গুড, দারুণ প্রশ্ন করছো। জেনারেল ক্যাডার মানে হচ্ছে যে সমস্ত ক্যাডারে চাকরি পাওয়ার জন্য যোগ্যতা সবার জন্য সেম, সেগুলোকে বলা হয় জেনারেল ক্যাডার। যেমন বিসিএস অ্যাডমিন ক্যাডার, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিসিএস আনসার ক্যাডার, বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, বিসিএস ট্যাক্সেশন ক্যাডার, বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে বলা হয় তোমার জেনারেল ক্যাডার। এই জেনারেল ক্যাডার চাকরি পেতে হলে পারে, আচ্ছা তোমরা একটু শুনবা জব মেডিসিনের অনন্য অঙ্গ প্রতিষ্ঠান, সেটা হচ্ছে বিসিএস গেইনার। এটি মূলত বিসিএস নিয়ে কাজ করছে বা কাজ শুরু করছে, আমি এখানে দায়িত্বে আছি। তো বিসিএস প্রার্থীদেরকে বিসিএস এর উপযোগী করবার নিমিত্তে আমাদের কোর্স মেটেরিয়ালস থেকে শুরু করে, টিচার প্যানেল থেকে শুরু করে,
সরকারের সাবেক অনেক কর্মকর্তা যারা উচ্চ পর্যায়ে দায়িত্বে ছিলেন তাদের সম্পৃক্ততায় এই যে আমরা 47তম বিসিএস এর প্রশ্ন পদ্ধতি এবং 48তম বিসিএস এর শুরু থেকেই কিন্তু এই বিষয়গুলোকে নিশ্চিত করবার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তো তোমরা বাংলাদেশের যে প্রান্তে থাকো না কেন তোমরা সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবে এখানে। হ্যাঁ, আমি ডিগ্রি পড়ে মাস্টার্স ফাইনালে দিতেছি, আমি কি আবেদন করতে পারবো? হ্যাঁ পারবা, কোনো সমস্যা নেই। এবার আসো টেকনিক্যাল ক্যাডার কোনগুলোকে বলা হয়? টেকনিক্যাল ক্যাডার, তাহলে এগুলোকে বলা হয় জেনারেল ক্যাডার। টেকনিক্যাল ক্যাডার যেটা, এটা মূলত যেমন বিসিএস এগ্রিকালচার ক্যাডার, বিসিএস হেলথ ক্যাডার, এই যে বিসিএস এগ্রিকালচার ক্যাডার, বিসিএস হেলথ ক্যাডার, আর আরো কিছু আছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যারা আছে তাদের জন্য এটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার। আর আরেকটি ক্যাডার আছে সেটা হচ্ছে বিসিএস প্রফেশনাল ক্যাডার, সেটা হচ্ছে বিসিএস এডুকেশন ক্যাডারকে প্রফেশনাল ক্যাডার বলা হয়। আচ্ছা, রংপুর থেকে আছো দেখছো, ঠিক আছে। তো ওয়ান থিং আই উড লাইক টু কনভে ইউ দ্য মেসেজ দ্যাট, তোমাদেরকে আমি একটা জিনিস জানিয়ে রাখি, তোমরা জানো যে বর্তমানে বিসিএস এর 26টি ক্যাডার আছে। তো তোমরা, আবারও বলছি, তোমরা বিসিএস রিলেটেড যে ফ্রি ক্লাসগুলো বা সেমিনারগুলো আবেদন করতে পারবেন। হ্যাঁ, আগামী 27 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা, আগামী কালকে পর্যন্ত। তোমরা দ্রুত আবেদন করে ফেলো, শেষ সময় সার্ভারে একটু ডিস্টার্ব থাকে, এটা সমস্যা হয়ে যাবে। যেখানে আমি তোমাদেরকে বলছিলাম, তোমরা জানো যে আগামীতে একটা পরিবর্তন আসতে চাচ্ছে বিসিএস এর চাকরিতে। এখন বর্তমানে বিসিএস এ 26টি ক্যাডার আছে, বর্তমানে বিসিএস এ 26টি ক্যাডার আছে। এই 26টি ক্যাডার কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের একই প্রশ্ন পদ্ধতিতে, বিশেষ করে প্রিলিমিনারি 200 নম্বর সবার জন্য একই প্রশ্ন, লিখিত 900 নম্বর সবার জন্য একই প্রশ্ন, শুধু সাবজেক্ট ভিত্তিক 200 নম্বর আলাদা পড়তে হয়। মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু একই বোর্ড থাকে, শুধু প্রশ্ন পদ্ধতিতে একটু পরিবর্তন আসে। তো তোমরা জানো যে বর্তমানে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের যৌথ প্রচেষ্টায় বা জনপ্রশাসন সংস্কার কমিশনের যে প্রস্তাব, এটি যদি ইমপ্লিমেন্ট হয়, আগামীতে বিশেষ পরীক্ষাতে একটা পরিবর্তন আসতে পারে। সে পরিবর্তনটা কি, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে শুনবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা আমাকে সালাম দিচ্ছ, প্রত্যেকের সালাম কনভেট হচ্ছে, আমি রিপ্লাই দিচ্ছি, প্লিজ প্রত্যেকে একটু মনোযোগ সহকারে শুনবা। স্যার, নন ক্যাডার সম্পর্কে জানতে চাই। ভেরি গুড, দারুণ প্রশ্ন করছো। নন ক্যাডার চয়েস দিয়েছি, ওকে ফাইন। দেখো, ক্যাডার এবং নন ক্যাডার দুটোই কিন্তু সরকারি চাকরি। তো ক্যাডার অফিসাররা এরা মূলত নবম গ্রেড থেকে স্টার্টিং শুরু হয়, নবম গ্রেড থেকে একেবারে গ্রেড 1 পর্যন্ত। এমনকি ক্যাডার অফিসার যারা আছে তারা সুপার গ্রেড এবং স্পেশাল গ্রেড। তোমরা জানো ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, তারপরে সিনিয়র সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এই লেভেলের কর্মকর্তা ইকুইভ্যালেন্ট অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে এগুলো সবই কিন্তু নবম গ্রেডের পোস্ট, এন্ট্রি পোস্ট। আর যেগুলো মূলত নন ক্যাডার চাকরি, এগুলো নবম গ্রেডও আছে, দশম গ্রেডও আছে। নবম গ্রেড এবং দশম গ্রেডের মধ্যে পার্থক্য হচ্ছে, নবম গ্রেডের চাকরিগুলো পিএসসি কর্তৃক, দশম গ্রেডের চাকরিগুলো পিএসসি কর্তৃক মূলত নিয়োগপ্রাপ্ত হয়। তবে নন ক্যাডার যে চাকরিগুলো আছে, সেই চাকরিগুলোর প্রমোশন স্কোপ কিন্তু খুবই কম। তোমরা যে প্রশ্নটি করছো যে নন ক্যাডারে কয়টা সাবজেক্ট এক্সাম হবে, স্যার, হ্যাঁ, নন ক্যাডার চাকরিগুলো হয় দুইভাবে, মানে নন ক্যাডার চাকরিটা হয় দুইভাবে। একটা হচ্ছে যে পোস্টটির এগেনিস্টে অফিসার নিয়োগ করা হবে, সেই পোস্টটি কোন মিনিস্ট্রি রেগুলেট করে। মনে করো নারকোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট, এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর সিকিউরিটি সার্ভিস ডিভিশনের আন্ডারে একটি ডিপার্টমেন্ট। আমি সহজ করে যদি বলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত সুরক্ষা সেবা বিভাগের একটা বিভাগ হচ্ছে, বা একটা ডিপার্টমেন্ট বা অধিদপ্তর হচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট, অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এখানে নবম গ্রেডের যে পোস্ট, এটিকে বলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সহকারী পরিচালক। এখন এই পোস্টের চাকরিটি সরাসরি তোমার মিনিস্ট্রি কর্তৃক নেওয়া হতে পারে, আবার সরাসরি পিএসসি কর্তৃক নেওয়া হতে পারে। নিবন্ধের কি সার্কুলার কি চলে আসছে? হ্যাঁ, নিবন্ধনের সার্কুলার এবং প্রাইমারি সার্কুলার। তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, শোনো, সবসময় মনে রাখবা, অ্যাকর্ডিং টু চার্লস ডারউইন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তোমরা অনেকে হয়তো মনে করছো, স্যার, আমার নিবন্ধনের সার্কুলার আসলে পারে আমি প্রস্তুতি নেব, প্রাইমারি চাকরির সার্কুলার আসলে প্রস্তুতি নেব। অলরেডি ইউ হ্যাভ বিন ইনফর্মড, দোজ হু ড্রিম টু বি আ প্রাইমারি টিচার, প্লিজ বি ইনফর্মড। প্রাইমারি চাকরিতে আগামীতে শুধু এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা আর ভাইবা দিয়ে তোমার চাকরি হবে, এটা ভুলে যাও। আগামীতে তোমার রিটেন টেস্টও হতে পারে। ইনফ্যাক্ট তোমাদের প্রত্যেকটা চাকরিটা কিন্তু পাওয়াটা
খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আমি বলবো না এটা ডিফিকাল্ট হবে, এটা চ্যালেঞ্জিং হবে। যারা সার্কুলারের অপেক্ষায় আছো তাদের প্রস্তুতিটা কিন্তু ভালো হবে না। আমি তোমাদের পার্সোনালি সাজেশন দিব, সার্কুলার টুডে আর টুমোরো হবে। তোমরা জানো যে বর্তমানে একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে, এটা রেগুলার কিংবা পলিটিক্যাল গভর্নমেন্ট না। কাজে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট তাদের যে বিষয়টা আর ইন্টারিম গভর্নমেন্টের বিষয়টা কিন্তু একরকম না। তারপরে সোফার আই হ্যাভ বিন ইনফর্মড, আমি যতটুকু জেনেছি ভেরি সুন হ্যাঁ ভেরি সুন তোমাদের সার্কুলার কিন্তু হয়ে যাবে, প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন। তো তোমরা জব মেডিসিনের সাথে যারা আসো, নিয়মিত ক্লাসগুলো যারা দেখছো, প্রতিনিয়ত আমাদের যারা এখানে অভিজ্ঞ শিক্ষক আছেন যারা, তারা ক্লাসগুলো নিচ্ছেন, অফারও দেওয়া হচ্ছে রমজান মাস উপলক্ষে। সম্ভবত আমি যতটুকু জেনেছি, যদি আমার ভুল না হয় তোমরা একটু অফিসে যোগাযোগ করবা, আগামী রমজান মাস উপলক্ষে তোমাদের কিন্তু বিশেষ একটা ডিসকাউন্টে সবগুলো কোর্সের উপর ভর্তি চলছে। এই ডিসকাউন্টটা তোমরা কাজে লাগাও। তোমরা যারা সরাসরি অফলাইন অনলাইনে আছো প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবা। আগামী মাস উপলক্ষে তোমাদের কিন্তু এই জব মেডিসিন এবং বিসিএস গেইনারের আয়োজনের সমস্ত কোর্স, বিসিএস থেকে সমস্ত কোর্সের একটা স্পেশাল ডিসকাউন্টে ভর্তি চলছে। তোমরা এই ভর্তিটা হয়ে যাও, এই সুযোগটা তোমরা কাজে লাগাও। হ্যাঁ, এখন কি ক্লাস হবে স্যার? হ্যাঁ, এখন তো একটা সেমিনার হচ্ছে বিসিএস রিলেটেড। তো আমি তোমাদের যেটা বলবো, প্রাইমারি হোক নিবন্ধন হোক, সার্কুলার টুডে আর টুমোরো তোমরা পেয়ে যাবা, কিন্তু মাঝখানে সার্কুলার হওয়ার পরে কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিবে, তখন কিন্তু তোমার সময় থাকবে না। কাজে আমি মনে করি তোমরা যারা এগিয়ে থাকবা, তোমরা যারা এই চাকরিগুলো যারা পাবা বলে মনে করছো, তার শর্ত কিন্তু একটা, তোমাদেরকে কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। আর যে কোনো চাকরি পাওয়ার শর্ত হচ্ছে তোমাকে কিন্তু প্রপারলি গাইডলাইন অনুসরণ করতে হবে, দোজ হু আর এক্সপেরিয়েন্সড। দেখো, উপদেশ দেওয়ার লোককে কিন্তু বাংলাদেশে অভাব নেই, বাংলাদেশে অলমোস্ট সবাই কিন্তু মোটিভেশনাল স্পিকার। কিন্তু আমি যেটা মনে করি যে আই এম নট মোটিভেশনাল স্পিকার, আই এম রিয়ালিস্টিক পারসন। আমি সিভিল সার্ভিস নিয়ে কাজ করি দীর্ঘদিন যাবত, সুতরাং আমি তোমাদেরকে এতটুকু বলবো, কোনো মোটিভেশনাল স্পিচ আমি তোমাদেরকে দিচ্ছি না, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। চাকরি পাওয়ার যোগ্যতা আর দরখাস্ত করার যোগ্যতা কিন্তু একরকম না। সবাই দরখাস্ত করবে চাকরির জন্য, কিন্তু চাকরি তারাই পাবে যারা তাদের প্রস্তুতিতে, চিন্তায়, ভাবনায়, কর্মে আলাদা, ইউনিক। তো যেহেতু তোমরা আগামী মাসে একটা সুযোগ পাচ্ছ, রমজান মাস, এখানে স্কুল কলেজ বা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, তোমরা এখানে অবহেলার সময়টা না কাটিয়ে তোমরা পড়াশোনা করো, গাইডলাইন ফলো করো। এটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। 47তম বিসিএস এ সফল হতে কিভাবে, কত নম্বর পড়লে সম্ভব। ভেরি গুড, দারুণ প্রশ্ন করছো, আমি সেটা নিয়ে কথা বলবো। তোমাদের একটু ধৈর্য থাকতে হবে। তো যেটা বলছিলাম, আমি বিসিএস এ আগামীতে, যেখানে আমি ছিলাম, বর্তমানে 26টি ক্যাডার আছে, 26টি ক্যাডার। তো শোনো, এতটুকু তোমাকে বললো, 47 বিসিএস এর যারা ক্যান্ডিডেট, তোমরা অ্যাটলিস্ট 4 মান্থস টাইম পাচ্ছ ইনশাল্লাহ। এখন বলতে পারো স্যার, এই 4 মান্থস কি আমাদের জন্য ইনাফ কিনা? আমি মনে করি অবশ্যই মোর দেন ইনাফ। এই 4 মাস যথেষ্ট সময়। জাস্ট এতটুকু পড়তে হবে তোমাকে যে পরীক্ষায় কি প্রশ্ন আসে আমি সেগুলো পড়বো কিনা, মানে সেগুলো পড়ি কিনা। এখন তোমার জ্ঞান অর্জন করার টাইম নেই। বিগত বিশেষ পরীক্ষার প্রশ্নের আঙ্গিকে তোমরা যদি সে প্রশ্নগুলো ফলো করো, সেই প্রশ্নের প্যাটার্ন ফলো করো, প্রস্তুতি নাও, তাহলে কিন্তু তুমি এই 4 মাসের মধ্যে সম্ভব। এক্সাম গুলো দাও, মডেল টেস্ট গুলো দাও, নিজেকে যাচাই করো, সম্ভব। যেটা আমি বলছিলাম, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন এখন তোমরা জানতে পারবা। এখন যে বিসিএস এ বর্তমানে 26টি ক্যাডার আছে, আগামীতে কিন্তু 26টি ক্যাডার নাও থাকতে পারে। যেটা বলা হচ্ছে, আগামীতে 26টি ক্যাডার থাকবে না। কি হবে? তোমরা যারা বিসিএস অ্যাডমিন ক্যাডারে চাকরিটি পেতে চাও, এই অ্যাডমিন ক্যাডারের জন্য যেটি সার্ভিস হবে সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। অর্থাৎ যারা অ্যাডমিন ক্যাডারের চাকরিটি পেতে চাও, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের কর্মকর্তা যারা হতে চাও, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কর্মকর্তা, অ্যাডমিন অফিসার যারা হতে চাও, তাদের জন্য আলাদা সার্ভিসে থাকবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। এখানে প্রশ্ন পদ্ধতি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া, পদোন্নতি, টোটালি এটা দেখা হবে। তারপরে বাংলাদেশ পুলিশ সার্ভিস, বাংলাদেশ পুলিশ সার্ভিস, বাংলাদেশ ফরেন সার্ভিস, এভাবে বাংলাদেশ রেভিনিউ সার্ভিস, বাংলাদেশ অডিট সার্ভিস, অ্যাকাউন্ট সার্ভিস, এইভাবে তোমার কিছু ক্যাডার থাকবে যে ক্যাডার গুলো পাবলিক সার্ভিস কমিশনের একটা কমিশন নিয়ন্ত্রণ করবে। তারপরে বিসিএস হেলথ বলে যে ক্যাডার আছে, বিসিএস হেলথ এবং বিসিএস এডুকেশন বলে যে ক্যাডার আছে, এই দুটো ক্যাডার কিন্তু ক্যাডার হিসাবে থাকবে না। একটা বাংলাদেশ এডুকেশন সার্ভিস, একটা বাংলাদেশ হেলথ সার্ভিস। তার মানে তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, আগামীতে বিসিএস পরীক্ষায় চাকরিটি পাওয়াটা, আমি বলবো না এটা ডিফিকাল্ট, আমি বলবো না এটা ইম্পসিবল,
আমি বলবো হচ্ছে এটা চ্যালেঞ্জিং। তো সেই চ্যালেঞ্জ যারা নিতে চাও, 47 বিসিএস তো 4 মান্থ টাইম আছে, শেষ মুহূর্তে যারা 48 বিসিএস এর প্রস্তুতি নিতে চাচ্ছ, এখন থেকে তুমি যদি একাডেমি পড়াশোনা করো, একাডেমি পড়াশোনার পাশাপাশি তুমি বিসিএস এর উপযোগী প্রস্তুতি তোমরা নিবা। প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে বিসিএস উপযোগী প্রস্তুতি নিবা। কারণ বিসিএস এর চাকরি পাওয়াটা আগামীতে খুব লোভনীয় একটি চাকরি হবে। কেন হবে? তোমরা অলরেডি জানো যে আগামী বছর অর্থাৎ 2026 সালের 24 নভেম্বর থেকে বাংলাদেশ ইজ গোয়িং টু বি কনভার্টেড ফ্রম এলডিসি টু ডেভেলপিং কান্ট্রি। আমরা কিন্তু ডেভেলপিং কান্ট্রিতে কনভার্টেড হতে যাচ্ছি। সেই আঙ্গিকে তোমাদের কিন্তু পরবর্তী ইলেকটেড গভর্নমেন্ট আসলে পারে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পারে, সরকারি কর্মকর্তাদের জন্য কিন্তু আলাদা একটা পে স্কেল দিবে। তার মানে বুঝতে পারছো, তোমরা আলাদা প্রস্তুতি যদি না নাও তাহলে চাকরি পাওয়াটা মুশকিল হয়ে যাবে। কারণ এই চাকরির সুযোগ সুবিধা, বিশেষ করে আর্থিক সুযোগ সুবিধা অনেক বাড়বে। আগামী বছর থেকে তোমাদের চাকরির সুযোগ সুবিধা বাড়বে। অর্থাৎ এখন যারা 9th গ্রেডে স্যালারি যেটা ড্র করছো, আগামীতে হয়তো তোমরা 6 গ্রেডের অফিসার যে স্যালারিটা এখন পাচ্ছে সেটা তোমরা ইনিশিয়ালি সেটা কিন্তু তোমরা পাবা। কাজে আমি তোমাদেরকে বলবো, তুমি যেখান থেকে পড়াশোনা করো, ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে কোনো কলেজ থেকে, কিংবা ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটি থেকে, কোনো কৃষি ইউনিভার্সিটি থেকে, বা যে কোনো প্রতিষ্ঠান থেকে তুমি পড়াশোনা করো, ইট ডাজেন্ট ম্যাটার। আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমার একাডেমিক রেজাল্ট, একাডেমিক সাবজেক্ট, আমি তোমাদেরকে ওপেনলি বলছি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য, সরকারি একাধিক সচিব মহোদয়ের সাথে আমি কাজ করে থাকি বিসিএস নিয়ে, বিসিএস প্রিলিমিনারি লিখিত ভাইবা নিয়ে আমি কাজ করি। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, হ্যাঁ, অনার্স করে বিসিএস দেওয়া যাবে। ইয়েস, 4 বছর মেয়াদী অনার্স করে তোমরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তোমরা আবারও জেনে রাখো, তোমরা হয়তো অনেকে মনে করছো যে জব মেডিসিন শুধু 10 গ্রেড থেকে 18 গ্রেডের চাকরিগুলোকে ফোকাস করে না। জব মেডিসিন এখন থেকে বিসিএস গেইনার নামে বিসিএস এর চাকরি প্রার্থীদেরকে প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা উপযোগী প্রস্তুত করবার জন্য এখন থেকে একটা প্যানেল কাজ করতেছে। অভিজ্ঞ শিক্ষকের সমন্বয়ে লেকচার মেটেরিয়ালস থেকে শুরু করে তোমরা কিন্তু আগামীতে প্রোভাইডেড হবে। এবং আমাদের মতো যারা আমরা অভিজ্ঞ মানুষ, ক্যাডার অফিসার তৈরি করছে, আমরা যারা আছি, তারা কিন্তু তোমাদেরকে পড়াবে। তো আমি এটা হচ্ছে তোমাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছিলাম, আগামীতে কিন্তু তোমার বিসিএস এর চাকরির ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে যাচ্ছে। এরপরে যে কথাটা বলতে চাচ্ছিলাম, সুযোগ সুবিধা, তারপরে আসছো বিসিএস এর পরীক্ষার ধাপ কয়টি ও কি কি। হ্যাঁ, বিস্তারিত জানতে ইনবক্সে আপনার, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, তোমরা অনেকেই জানো এটা, যে বিসিএস এর চাকরি পাওয়ার জন্য অলরেডি তোমরা জেনেছো 47 বিসিএস এর, ইফ আই এম নট এনি মিস্টেকেন, অ্যারাউন্ড 3 লাখ ক্যান্ডিডেট অলরেডি তোমার অ্যাপ্লিকেশন সাবমিট করছে। 3 লাখ প্লাস মাইনাস, মানে 2 লাখ এবং 3 লাখের মাঝামাঝি। তো দেখো, এত প্রার্থী একটা চাকরির জন্য আবেদন করছে, এর মধ্য থেকে বিসিএস এর চাকরিটি তোমার জন্য তুমি যদি নিশ্চিত করতে চাও, ও আরেকটি কথা তোমরা জেনে রাখবা প্লিজ, তোমরা জেনে রাখবা যে এখন যে নন ক্যাডার বিধিমালা, সেটা কিন্তু পিএসসি সংশোধন করতে চাচ্ছে। এই নন ক্যাডার বিধিমালা যদি সংশোধিত হয়ে যায়, যদি বলতে কি এটা অলরেডি হবে আর কি ইনশাল্লাহ, তাহলে বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি পাস করার পরে, লিখিত পরীক্ষায় পাস করার পরে যখন তুমি মৌখিক পরীক্ষায় যাবা, প্রিলিমিনারি এক্সাম দিয়েছি বাট হয় নাই, রুবেল দারুণ একটা কমেন্ট করছো, 3 বার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো হয়নি। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, হয়তো তোমার লাক খারাপ, আমি বলবো না যে তুমি কোয়ালিফাইড না, কারণ 3 বার বিসিএস পরীক্ষা দিয়েছো, আলটিমেটলি ইট উইল বি প্রুভেন দ্যাট ইউ ডিজার্ভ। তোমার ধৈর্য আছে, মানে ইউ হ্যাভ ট্রাইড ইউর লেভেল বেস্ট, বাট তোমার যে প্রস্তুতিটা, সে প্রস্তুতিটা হচ্ছে হয়তোবা সেখানে প্রস্তুতির একটা ঘাটতি ছিল, যে কোনটাকে ফোকাস করা উচিত, কোনটাকে ফোকাস করা উচিত না, তুমি এটাকে সমন্বয় করতে পারোনি। পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্টে তোমার ভুল ছিল। এটা নিয়ে অনেক কথা আছে। তো তোমরা যারা আমার ক্লাসগুলো করতে চাও, বা আমার ক্লাসগুলো করবা, বা ক্লাসগুলো করো, এগুলো আমি ক্লাসে ডিটেল বলি, যে কোন সাবজেক্টে কতটুকু তোমাকে ফোকাস করতে হবে, কোন টপিকে কতটুকু ফোকাস করতে হবে, বাংলাদেশ অ্যাফেয়ার্সে কতটুকু পড়তে হবে, কোন টপিক থেকে কতটুকু পড়তে হবে, কনস্টিটিউশন থেকে কতটুকু পড়তে হবে, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে কতটুকু পড়তে হবে, বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কতটুকু পড়তে হবে, একটা এক্সাম্পল, ইন্টারন্যাশনাল পলিটিক্স থেকে কতটুকু পড়তে হবে, ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স থেকে কতটুকু পড়তে হবে। এভাবে প্রতিটা সাবজেক্ট সম্পর্কে আমাদের যে শিক্ষক বৃন্দ যারা আছেন, তাদের যদি প্রস্তুতিটা বিশেষ উপযোগী, সেটি যদি তোমরা একটু ফলো করো, আশা করছি তোমাদের জায়গায় তোমরা পৌঁছাবা। তো বিশেষ পরীক্ষা দিয়েছো, এর আগে প্রিলিমিনারি হয়নি, এটা নিয়ে মন খারাপ করো না, আবার চেষ্টা করো। এট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর উইকনেস, তোমার দুর্বলতা কোথায় সেটা ফাইন্ড আউট করো। এরপরে তোমার যে সাবজেক্টে তোমার স্ট্রংনেস আছে, সেই জায়গাটাকে তুমি কম ফোকাস করো।
তো এতটুকু আমি তোমাদেরকে বলবো। আমি আবারও বলছি, কিন্তু মাঝখানে মাঝখানে তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আগামী রমজান মাস উপলক্ষে জব মেডিসিন এবং বিসিএস গেইনারের পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্টে ভর্তির একটা সুযোগ দেওয়া হচ্ছে। কাজী দোজ হু আর ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবা। আর 47 বিসিএস এর স্পেশালি যারা 47 বিসিএস এর ক্যান্ডিডেট, তারা কিন্তু মাত্র 2000 টাকায় পূর্ণাঙ্গ কোর্সের সুবিধা পাচ্ছ, লেকচার মেটেরিয়াল সহ, যদিও কোর্স ফিটা অনেক বেশি। তাহলে বিশেষ পরীক্ষার কয়টি ধাপ? বিশেষ পরীক্ষার 3টি ধাপ ইতিমধ্যে তোমরা জেনেছো। বিশেষ পরীক্ষার 3টি ধাপ, একটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, একটা হচ্ছে রিটেন টেস্ট এবং একটা হচ্ছে ভাইবা বোস। এখন তোমাদের মধ্যে অনেকে আছো যে স্যার 3 বছর মেয়াদি আছে, হ্যাঁ পারবা স্যার, আমি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে চাই। দেখো, প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা আর চাকরি পাওয়া কিন্তু এক কথা না। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা মানে হচ্ছে জাস্ট ইউ উইল বি গিভেন পারমিশন টু ইন রিটেন টেস্ট। অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বরের পরীক্ষায় পাশ করা মানে হচ্ছে যে জাস্ট তুমি লিখিত পরীক্ষায় সুযোগ পাচ্ছ। আর লিখিত পরীক্ষায় তুমি পাশ করা মানে তুমি ভাইবাতে সুযোগ পাচ্ছ। আর তোমার মূল নম্বর কিন্তু লিখিত এবং ভাইবা, এই দুটো কিন্তু যোগ হয়ে তোমার চাকরি পাওয়া না পাওয়া ডিপেন্ড করবে। তাহলে যারা প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছ, আমি মনে করি তোমরা যারা 4th ইয়ারে, 3rd ইয়ারে, 2nd ইয়ারে পড়ছো, বিসিএস গেইনার অর্থাৎ জব মেডিসিনের পক্ষ থেকে ফাউন্ডেশন একটা কোর্স চালু করা হয়েছে 48তম বিসিএস এর জন্য। যারা 2nd ইয়ারে, 3rd ইয়ারে পড়ো, তোমরা যারা যদি এই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হও, সেখানে তোমরা প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবার কম্বাইন্ড একটা প্রিপারেশন তোমরা পাবো। এবং আমি সেখানে দায়িত্বে আছি, আমি মিলন স্যার দায়িত্বে আছি। তোমাদেরকে আমি ভাইবা পড়াবো, লিখিত পড়াবো, প্রিলিমিনারি পড়াবো। কাজী যারা সিরিয়াস ক্যান্ডিডেট বিসিএস এর জন্য, যে এনি হাউ এনি কস্ট আমাকে বিসিএস এর চাকরিটি পেতে হবে, সেক্ষেত্রে তোমার প্রিপারেশন হতে হবে কম্বাইন্ড প্রিপারেশন। যেমন এই যে 44তম বিসিএস এর ভাইবা হচ্ছে, এখানে যে ভাইবাতে প্রশ্নগুলো করা হচ্ছে, তোমরা প্রিলিমিনারিতে কিন্তু এগুলো পড়েছো। যেমন জিজ্ঞাসা করা হচ্ছে শেষের কবিতা রবি ঠাকুরের কোন জাতীয় কি, যদি আমি বলি উপন্যাস, তো আমরা জানি কি, আমরা অনেকে জানি রবি ঠাকুরের শেষের কবিতা কোন জাতীয় উপন্যাস, এটি একটি কাব্যধর্মী উপন্যাস, শেষের কবিতা। এটা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করছে। অর্থাৎ তুমি কিন্তু প্রিলিমিনারিতে যেটা পড়ছো, কাব্যনাট্য কি, ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করছে। বিভিন্ন কবি সাহিত্যিকদের নীল লোহিত কার ছদ্মনাম, অর্থাৎ যেটা তুমি প্রিলিতে পড়ছো সেটা তোমার ভাইবাতে জিজ্ঞাসা করছে, যেটা তুমি প্রিলিতে পড়ছো সেটা তোমার রিটেন টেস্টে জিজ্ঞাসা করছে। বাংলাদেশের ইকোনমিক চ্যালেঞ্জ গুলো কি কি। তো আমি তোমাদেরকে এতটুকু বলবো, বাংলাদেশে মোটিভেশনাল স্পিকারের তো অভাব নেই, কিন্তু তোমরা যে চাকরিটি নিশ্চিত করতে চাচ্ছ, সে চাকরিতে যারা, সে চাকরি উপযোগী যাদেরকে প্রস্তুত করা হচ্ছে, যারা প্রস্তুত করছেন তাদের অভিজ্ঞতা আঙ্গিকে, তাদের সুনির্দিষ্ট গাইডলাইন গুলো যদি তোমরা ফলো করো, তোমরা কামিয়াবি হবা, তোমরা সফল হবা। তাই আমি এতটুকু বলবো, বিসিএস যেহেতু একটি মর্যাদা সম্পন্ন একটি চাকরি, তাই এই চাকরিতে আসবার জন্য তোমার প্রস্তুতিটা কিন্তু একটু অন্যরকম হতে হবে, অ্যাজ ইউজুয়াল না। একই সাথে তোমার মানসিকতা, অর্থাৎ নেতিবাচক মানসিকতা তোমাকে দূর করতে হবে। তোমরা একটু কমেন্ট করো আমার কথাগুলো বুঝছো কিনা, মানে তোমাদের কি মনে হচ্ছে যে আমার কথাগুলো খুবই বাস্তব ধর্মী। আমি তোমাদের একাডেমিক রেজাল্ট, একাডেমিক পড়াশোনা, একাডেমিক সাবজেক্ট, একাডেমিক ইনস্টিটিউট থেকে কোনো কথা বলছি না। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ফরেন অ্যাফেয়ার্সে ফার্স্ট হয়েছে বাংলাদেশে, এমন হিস্ট্রি কিন্তু আছে। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে কিন্তু অ্যাডমিন পুলিশের প্রথম দিকে আছে। তাহলে তোমার দরকার কি সুনির্দিষ্ট গাইডলাইন, সুনির্দিষ্ট কর্মপন্থা এবং আত্মবিশ্বাস, এটা জরুরি। আর প্রস্তুতিটা নিতে হবে ইউনিক প্রস্তুতি। কতটুকু তোমাকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে না, এগুলো কিন্তু আসলে নিজে নিজে সম্ভব না। এটা বিসিএস এর সিলেবাসটা পিএসসির ওয়েবসাইটে দেওয়া আছে, www.bpsc.gov.bd। এটা হচ্ছে পিএসসি এর একটা ওয়েবসাইট। তোমরা একটু কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো কিনা, শুনতে পাচ্ছ কিনা। এখান থেকে তোমরা সিলেবাসটা ডাউনলোড করতে পারো, সিলেবাসের টপিকগুলো অ্যানালাইসিস করো, যে বাংলার সিলেবাসটা কি, ইংরেজি সিলেবাসটা কি, ইন্টারন্যাশনাল সিলেবাসটা কি, বাংলাদেশ অ্যাফেয়ার্সের সিলেবাসটা কি। এই সিলেবাসের উপযোগী করে তোমরা নিজেদেরকে প্রস্তুতি নাও। পেপার পত্রিকা পড়ো, টেলিভিশন দেখো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার ক্লাসগুলো অনেক ভালো লাগে। হ্যাঁ, আমি তোমাদের এখানে বিসিএস এর দায়িত্বে আছি। হ্যাঁ, তোমরা এই বিষয়গুলো খেয়াল করে দেখবা। তুমি টেলিভিশন দেখো, পেপার পত্রিকা একটু পড়ো, তারপরে তোমার কোন সাবজেক্টে দুর্বলতা আছে। হ্যাঁ, লাভ ইউ সো মাচ। হ্যাঁ, ডিগ্রি শেষ করে বিসিএস দেওয়া যাবে, ডেফিনেটলি যাবে। ডিগ্রি শেষ করে তোমাকে মাস্টার্স করতে হবে। তাহলে তোমরা যদি এই প্রস্তুতিগুলো নিতে চাও, নিতে পারো, আশা করছি তোমরা ভালো করবা। আর আবারও বলছি,
যারা অভিজ্ঞ সম্পন্ন মানুষ, যাদের অভিজ্ঞতা রয়েছে, তাদের পরামর্শগুলো তোমরা নিবা। তাদের পরামর্শগুলো নিবা যে আমি বিশেষ চাকরি পেতে চাই, এটা আমার খুব ইচ্ছা, আমার বাবা মার ইচ্ছা, এটা আমার স্বপ্ন। তো আমি এই চাকরিটি পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, কোন সাবজেক্টে কিভাবে করতে হবে, এটা যদি তোমরা সুনির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করো, তোমরা চাকরিটি পাবা। অনেক টিচার আছে বাংলাদেশে, আমি একবারে মানে অনেস্টলি বলছি, যে নিজের পাণ্ডিত্য জাহির করতে চাই, স্টুডেন্টদেরকে বোঝাতে চাই দেখো আমি কত জ্ঞান রয়েছে আমার। কিন্তু মাথায় রাখবা, জ্ঞান অর্জন করা আর চাকরির জন্য প্রস্তুতি নেওয়া দুটো কথা কিন্তু ভিন্ন। আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, প্রতি বছর আমার কাছে ভাইবা পড়ে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছেন। আমি তাদেরকেও বলি, দেখো তোমাদের যোগ্যতা তোমরা চাকরিটি পাচ্ছ বা পাবা, কিন্তু মনে রাখবা একজন মানুষ কখনো তার জীবদ্দশায় জ্ঞান অর্জন করে সমাপ্ত করতে পারে না। তুমি যত বেশি পড়বা তত বেশি তোমার অজানা মনে হবে। জ্ঞানের 3টা স্তর আছে। প্রথম স্তরে প্রবেশ করলে মানুষ অহংকারী হয়ে যায়, দ্বিতীয় স্তরে প্রবেশ করলে মানুষ বিনয়ী হয়, আর একেবারে লাস্ট স্টেপে গেলে মানুষ মনে করে যে আমি কিছুই জানি না, শুধু একটা জিনিসই জানি, আমি কিছুই জানি না। কাজে জ্ঞান অর্জন করে তুমি কখনো স্যাটিসফাইড হতে পারবে না, এত অজানা আছে তোমার চারপাশে, এত তথ্য আছে। বাট ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড দ্যাট ইউর লক্ষ্য কি, ইউর এম কি, ইউর টার্গেট কি, ইউর গোল কি, টু বি এ বিসিএস ক্যাডার অফিসার। আর যারা বিসিএস এর প্রস্তুতি নিবা ভালোভাবে, আমি যদি তোমাদেরকে আবারও বলি, তোমরা যে ফাউন্ডেশন কোর্সটি শুরু করা হয়েছে জব মেডিসিনের পক্ষ থেকে বিসিএস গেইনারে, এই ফাউন্ডেশন কোর্স যদি তোমরা কেউ যুক্ত হও, প্রিলি লিখিত এবং ভাইবার একটা কম্বাইন্ড প্রিপারেশন তোমরা যদি এখান থেকে নাও, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি তোমাদের জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ, ওই যে আরেকটি কথা তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, আগামী রমজান মাস উপলক্ষে কিন্তু 1 মাস তোমাদের জন্য, যেহেতু তোমরা বাসায় থাকবা, তো একটা বিশেষ ডিসকাউন্টে ভর্তি চলছে। যারা ইন্টারেস্টেড একটু যোগাযোগ করো। আর 47তম বিসিএস এ 2000 টাকায় ভর্তি হতে পারবা। তোমাদেরকে আবার বলে দিচ্ছি, প্রিলিমিনারি মাস্টার্স করে কি বিসিএস দেওয়া যাবে? যাবে, তোমার মাস্টার্স কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এরপরে আসো, এরপরে যে কথাটা তোমাদেরকে বলছিলাম যে বিসিএস এর প্রস্তুতি কিভাবে নিতে হয়, দারুণ একটা পয়েন্ট। বিসিএস এর প্রস্তুতিটা কিভাবে নিতে হয় শোনো। বিসিএস এর প্রস্তুতিটা তোমরা নিবা হচ্ছে কম্বাইন্ড প্রিপারেশন। অর্থাৎ টু বিকাম আ বিসিএস ক্যাডার অফিসার, দোজ হু ইন্টারেস্টেড ইন জয়নিং বাংলাদেশ সিভিল সার্ভিস, আই স্ট্রংলি বিলিভ দ্যাট দেয়ার প্রিপারেশন শুড বি কম্বাইন্ড। তাহলে হোয়াট ইজ কম্বাইন্ড প্রিপারেশন? হোয়াট ইজ দ্য মিনিং অফ কম্বাইন্ড প্রিপারেশন? কম্বাইন্ড প্রিপারেশন হচ্ছে, ধরো তুমি বাংলাদেশের কনস্টিটিউশন বা সংবিধান পড়লে, এখন এই সংবিধান পড়তে গিয়ে তোমাকে মনে রাখতে হবে যে আমি প্রিলিমিনারি টেস্টে সংবিধান কিভাবে পড়বো, আমি রিটেন টেস্টে সংবিধান কিভাবে পড়বো, আমি ভাইভাতে সংবিধান কিভাবে পড়বো। জাস্ট টপিক একটাই সংবিধান, এটা তোমার 3 জায়গায় প্রশ্ন আসবে। তো যখন তুমি এই সংবিধান সম্পর্কে পড়বা, তখন তোমাকে কাল্পনিকভাবে মনে করতে হবে যে রিগার্ডিং কনস্টিটিউশন which type of question I may be asked in preliminary test, written test and viva post। একই টপিক থেকে ভিন্ন প্রশ্ন হতে পারে, জাস্ট 3টি জায়গায় 3 রকম। তুমি যে ম্যাথটা প্র্যাকটিস করতেছো, সেই ম্যাথটা প্রিলিমিনারিতে কিভাবে আসবে, লিখিততে কিভাবে আসবে, ভাইভাতে কিভাবে আসবে, এই জন্য যেটি দরকার সেটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। এতটুকু আমি তোমাদেরকে বলবো। অর্থাৎ তোমরা বুঝতে পারছো তোমাদের প্রিপারেশনটি কি হবে, এটা হবে কম্বাইন্ড প্রিপারেশন। হ্যাঁ, তোমরা অনার্স সেকেন্ড ইয়ারে আছো, বিসিএস প্রিপারেশন নিব ইনশাল্লাহ, অবশ্যই। আমি তোমাদেরকে এতটুকু বলবো, বিসিএস হচ্ছে একটি স্বপ্ন, বিসিএস হচ্ছে একটি প্রত্যয়, বিসিএস হচ্ছে একটি আকাঙ্ক্ষা, বিসিএস হচ্ছে একটি চাহিদা, বিসিএস হচ্ছে মাদকতা। তো এই চাকরির প্রস্তুতি যদি তোমরা শেষ পর্যন্ত ভালোভাবে নিতে পারো, স্যার আমাদের জন্য পরের একটা রুটিন তৈরি করে দিলে খুব ভালো হবে। হ্যাঁ শোনো, দারুণ একটা প্রশ্ন করছো বা দারুণ একটা ওপিনিয়ন এক্সপ্রেস করছো, একটা রুটিন তৈরি করে দেওয়া, ভেরি গুড। এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমি তোমাদেরকে যেটি বলবো, ডোন্ট ইমিটেট মি, আমাকে তোমরা অনুকরণ করো না, আমাকে ফলো করো। অর্থাৎ আমার এই কথাটা যে তোমরা ইমপ্লিমেন্ট করবা, সার্টেনলি নট দ্যাট। তুমি রুটিনটা এভাবে করতে পারো, যে এক সপ্তাহে, মানে সপ্তাহে 7 দিন, এই 7 দিনে আমি কত ঘন্টা বাংলা পড়বো, কত ঘন্টা ইংরেজি পড়বো, কত ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করব, কত ঘন্টা ইন্টারন্যাশনাল পড়বো, কত ঘন্টা বাংলাদেশ পড়বো, কত ঘন্টা আমি টেলিভিশনের টক শো গুলো দেখবো, কত ঘন্টা আমি পেপার পত্রিকার সম্পাদকীয় গুলো দেখবো, কত ঘন্টা আমি ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো দেখবো, আল জাজিরা, বিবিসি, কত ঘন্টা আমি একই সাথে আমি নিজেকে সমৃদ্ধ করবার জন্য অন্যান্য যে বইগুলো আছে যেগুলো আমার মানসিক তৃপ্তি দিবে। যখন তুমি বিশেষ ভাইবা বোর্ড ফেস করবে, তখন তোমাকে প্রশ্ন করা হবে যে চাকরির বইয়ের পাশাপাশি আর কি বই পড়েছো, লাস্ট 3 মাস কি বই পড়েছো, গল্প উপন্যাস পড়ো কিনা। তোমরা আসলে এই সময়ে আসলে তোমরা একটা অসুস্থ জীবন যাপন করছো। আমরা সবাই অসুস্থ জীবন যাপন করছি। আমাদেরকে
লক্ষ্য নির্ধারণ করতে হবে যে এনিহাউ এনি কস্ট আমাকে এই সার্ভিসে আসতে হবেই, আমাকে এই সার্ভিসে আসতে হবেই। সে কারণে তোমরা নিজেরা একটু রুটিন করে ফেলো। আমি তোমাদেরকে বলি দিলাম যে তুমি রুটিন করো যে আমি আজকে 8 ঘন্টা পড়াশোনা করব, তো 4টা সাবজেক্ট 2 ঘন্টা করে পড়বো। আগামীকালকে অন্য 4টা সাবজেক্ট 8 ঘন্টা 2 ঘন্টা করে পড়বো। এভাবে নিজের একটু মডেল টেস্ট দাও। এক্সাম ব্যাচ, এখানে তো জব মেডিসিনে তো এক্সাম ব্যাচও সম্ভবত ভর্তি চলছে, তোমরা একটু যোগাযোগ করতে পারো। এক্সাম ব্যাচে ভর্তি এক্সাম গুলো দাও যারা 47তম বিসিএস এর ক্যান্ডিডেট, যে সময়টুকু আছে। এভাবে তোমরা রুটিন করে পড়বা। হ্যাঁ, তো যেটা বলতে চাচ্ছিলাম, বিসিএস এর প্রিপারেশন শুড বি কম্বাইন্ড প্রিপারেশন, অর্থাৎ একই টপিক সেই টপিক থেকে প্রিলিমিনারিতে কেমন প্রশ্ন হতে পারে, সেই টপিক থেকে লিখিত প্রশ্ন কেমন হতে পারে, এটা তোমরা নিজেরা কিন্তু প্রিভিয়াস প্রশ্নগুলো দেখবা। আরেকটি কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, মাইন্ড ইট, সতর্ক করে দিচ্ছি, আগামীতে বিসিএস এর চাকরির সুযোগ সুবিধা যেমন বাড়বে, এমনি বিসিএস এর চাকরি পাওয়াটাও কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যাবে। আগামীতে তোমার বিসিএস পরীক্ষায় তোতা পাখির মতো ইনফরমেশন মুখস্থ করে তোমার চাকরি পাওয়াটা কিন্তু দুরূহ হয়ে যাবে। কারণ তোমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ স্যার আমি বিবাহিত, আমার একটা বাচ্চা আছে। আচ্ছা শোনো, তোমরা যারা বিবাহিত বা বাচ্চা আছো, আমার অনেক স্টুডেন্ট তার হাজবেন্ড আছে, বাচ্চা আছে, সংসার আছে, চাকরি আছে, তারপরে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে, অনেকে চাকরি পেয়েছে। হ্যাঁ ভর্তি আছো, ভেরি গুড। তো যদি যারা ভর্তি আছো, তুমি ভর্তি আছো, তো একই সাথে তোমার যারা পরিচিত আছে তাদেরকে যুক্ত করো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো যেটা আমি বলছিলাম তোমাদেরকে, বিসিএস এর প্রস্তুতি কিভাবে নিতে হবে। হ্যাঁ, তাহলে বিসিএস এর প্রস্তুতিটা, ধরো তুমি ম্যাথের স্টুডেন্ট কিংবা তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমরা যারা ম্যাথের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট, এই ম্যাথ বা সায়েন্স এটা তো তুমি পারবা। তোমার উইকনেস কোন জায়গাটায়, বাংলা, ইংরেজি, ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এই অংশটাকে বেশি ফোকাস করো। কিংবা তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স থেকে পাস করছো, হিস্ট্রি থেকে পাস করছো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাস করছো, ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে পাস করছো, তোমাদের কিন্তু বাংলাদেশ ইন্টারন্যাশনাল অংশটুকু বেশ স্ট্রং। তাহলে তোমরা ম্যাথ বা সায়েন্সে ফোকাস করো। তোমরা যে ইংলিশ লিটারেচার থেকে পড়ছো, ইংলিশ লিটারেচারে তো তুমি স্ট্রং আছো, অন্য সাইডে ফোকাস করো। কিন্তু মনে রাখবা যে তোমার কমফোর্ট জোন থেকে তোমাকে বের হতে হবে। প্লিজ তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করো যে আর ইউ এনজয়িং। হ্যাঁ, তোমরা কি প্রত্যেকে এনজয় করছো কিনা, প্লাস তোমাদেরকে মনে হচ্ছে যে তোমরা নতুন নতুন ইনফরমেশন পাচ্ছ, আমাকে একটু মেক শিওর করো। শোনো, মানুষের কমফোর্ট জোন, এই কমফোর্ট জোনের মধ্য থেকে আমাদেরকে বের হতে হবে। আচ্ছা আচ্ছা, আবু বকর সিদ্দিক, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তোমরা ধরো ইকোনমিক্স থেকে পড়াশোনা করছো, ইকোনমিক্স খুব রিচ একটা সাবজেক্ট, খুবই রিচ সাবজেক্ট, প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা সব জায়গায় কিন্তু এই সাবজেক্ট থেকে যারা পড়াশোনা করছো তোমরা প্রিভিলেজড হবা। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, কমফোর্ট জোন থেকে কিন্তু বের হতে হবে। কমফোর্ট জোন মানে হচ্ছে যে আমার এটা আমার পড়তে ভালো লাগে, আমি ওইটাই বারবার করে পড়ি। আর যেটা পড়তে আমার ভালো লাগে না, যেটা আমার জন্য স্ট্রং উইক জোন, কিংবা যেটা আমার জন্য পড়াশোনাটা খুবই দুষ্কর, আমি সেই জায়গায় যেতে চাই না, ভয় পাই। খুবই ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে আমি বলছি, শোনো, তোমার যে জায়গাটি স্ট্রং জোন, সেখানে তোমাকে কিন্তু ফোকাস করার দরকার নেই। ওকে ফাইন রুবেল, থ্যাংক ইউ সো মাচ। তোমার যেটা উইক জোন, সেই জায়গাটাতে তোমাকে যেতে হবে, তোমার কমফোর্ট জোন থেকে তোমাকে বের হতে হবে। আমি ম্যাথে স্ট্রং, আমি ম্যাথের মধ্যে থাকবো না, তুমি চাকরি পাবা না, আমি বলে দিলাম। হেল্পফুল আলোচনা, থ্যাংক ইউ। তো আমি তোমাদেরকে এতটুকু বলবো, তোমার যেখানে স্ট্রং জোন সেখানে তুমি থাকবা না। তুমি বাংলার স্টুডেন্ট, বাংলা পড়ার দরকার নেই, বাংলা পরে পড়ো, ইংরেজি স্টুডেন্ট, ইংরেজি পরে পড়ো। বাট তোমার যে জায়গাটা খুবই উইক জোন, যেখানে তুমি ভয় পাও, ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল, নট ইমোশনাল। বিশেষ হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নাথিং। সব সাবজেক্টে তোমার মোটামুটি একটা দক্ষতা অর্জন করতে হবে, জানাশোনার মধ্যে থাকতে হবে। আবার কোন সাবজেক্টে বিরাট পণ্ডিত তা কিন্তু হবে না। স্যার, প্রিলিমিনারি পাস করার ওয়েটা কি, ওয়েটা কি? শোনো, ভেরি গুড প্রশ্ন, প্রিভিয়াস প্রশ্নগুলো একটু দেখো। 1, 2 নম্বর হচ্ছে যে তোমার সাবজেক্ট ভিত্তিক কোন জায়গায় তোমার দুর্বলতা আছে, কোন জায়গায় তোমার সক্ষমতা, এটা তুমি খুঁজে বের করো, সেখানে তুমি ফোকাস করো। একটু পরে তোমাকে আমি বলবো বিসিএস এর প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বা পদ্ধতি সম্পর্কে, কিভাবে প্রশ্নগুলো হচ্ছে বা কিভাবে হবে। তো ধরো তুমি বাংলা সাহিত্য থেকে পড়াশোনা করছো, তাই না? বিসিএস পরীক্ষায় বাংলা প্রিলিমিনারিতে 35 নম্বরের প্রশ্ন আসে। তো আমি বাংলার স্টুডেন্ট না, আমি তোমাদেরকে বাংলাতে কিভাবে পড়তে হবে জাস্ট আমি তোমাদেরকে ওয়েটা বলে দিচ্ছি।
তাহলে বাংলাতে সাহিত্য থেকে কত নম্বর আসে, ব্যাকরণ থেকে কত নম্বর আসে, সেটা তোমাকে জানতে হবে। এরপর সাহিত্যের কোন যুগ থেকে কত প্রশ্ন, প্রিভিয়াস বিসিএস এ কয়টা আসছে, প্রাচীন যুগ থেকে কয়টা আসছে, মধ্যযুগ থেকে কয়টা আসছে, আধুনিক যুগ থেকে কয়টা আসছে, অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে কয়টা আসছে, কিংবা উত্তর আধুনিক যুগ থেকে কয়টা প্রশ্ন আসছে, ব্যাকরণের কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসছে, এটা তোমাকে গবেষণা করতে হবে। এই যে তোমাদের তো আসলে প্রশ্ন নিয়ে রিসার্চ নেই। তোমাদের মুশকিলটা হলো তোমাদের আসলে কোশ্চেন নিয়ে তোমাদের কোনো রিসার্চ নেই, কোন সাবজেক্টে কোন কোশ্চেন আসে এটা তোমরা রিসার্চ করো না। আন্তর্জাতিক বিষয়, আমি আন্তর্জাতিক বিষয় বলি তোমাদেরকে পড়াই, আন্তর্জাতিক বাংলাদেশ, নৈতিকতা, ভূগোল। ইংরেজির ক্ষেত্রে ঠিক তাই, লিটারেচার থেকে প্রশ্ন আসে, কোন টপিক থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এসেছে। তারপর গ্রামার থেকে কোন টাইপের প্রশ্ন আসছে, প্রিভিয়াস প্রশ্নগুলো রিসার্চ করো, টপিকগুলো রিসার্চ করো, যে কমনলি এই টপিকগুলো থেকে এভরি ইয়ার বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসে, এটা রিসার্চ করো। এরপর আসো তুমি ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি। ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি যেহেতু 30 নম্বরে থাকে প্রিলিমিনারিতে, তাহলে ম্যাথের কোন কোন টপিকগুলো থেকে প্রিভিয়াস বিশেষের প্রশ্ন আসছে সেই প্রশ্নটি রিসার্চ করো, কোন টপিক থেকে আসছে। হ্যাঁ, তারপরে তোমার মেন্টাল অ্যাবিলিটি কোন টপিক থেকে আসছে। এরপর আসো বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে তোমার বিভিন্ন টাইপের প্রশ্ন হবে, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের কৃষি ব্যবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সরকার ব্যবস্থা। ইতিহাস পড়তে গিয়ে তুমি প্রাচীন যুগ বলতে আমি কোন কোন যুগ থেকে পড়বো, সেই প্রাচীন যুগের সেই চর্যাপদ থেকে শুরু করে বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ থেকে শুরু করে আমি তোমাদেরকে সবই অলমোস্ট বলে দিচ্ছি যে কোন টপিকগুলো থেকে ইতিপূর্ব প্রশ্ন এসেছে। তারপরে তুমি যদি দেখো যে ভারতবর্ষে সর্বশেষ যে নবাবী শাসনের পতন হয় এবং ইউরোপীয় শাসনের উৎপত্তি হয়, ইউরোপীয়দের আগমন, ইংরেজ শাসন থেকে শুরু করে বিশেষ করে 1757 থেকে 1947 সাল পর্যন্ত এই যে ইংরেজ শাসনটি খুবই গুরুত্বপূর্ণ। 1757 থেকে 1857 সাল পর্যন্ত যেটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, 1857 থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ রাজের শাসন, এই সময়টুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এরপর 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট। 1947 ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ডিভাইডেড হয়েছে, পাকিস্তান এবং হিন্দুস্তান দুটি রাষ্ট্র পৃথক হয়েছে। বিফোর দ্যাট দ্বিজাতি তত্ত্ব হয়েছে, লাহোর প্রস্তাব হয়েছে, ভারত স্বাধীনতা আইন পাশ হয়েছে, ভারত শাসন আইন পাশ হয়েছে। 47 সাল থেকে 71 পর্যন্ত এই যে পর্যায়গুলো, এটা বিসিএস এর ভাইভা পর্যন্ত তোমাদের প্রশ্নগুলো করা হয়, লিখিততে প্রশ্ন করা হয়। বিশেষ করে 47 সালের দেশ ভাগের পরে, বিশেষ করে 52 ভাষা আন্দোলন, 54 যুক্ত ফর নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 56 শাসনতান্ত্রিক আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 68 আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মহান মুক্তিযুদ্ধ। হ্যাঁ, সব বিষয় যারা দুর্বল তাদের জন্য এটা তো কঠিন প্রশ্ন করলে গো, কোন জায়গা থেকে শুরু করবা? তাহলে তুমি ইজি সাবজেক্ট থেকে শুরু করো, কারণ যাদের জন্য মনে হচ্ছে যে সব সাবজেক্টই কঠিন, কঠিন সাবজেক্ট শুরু করলে তুমি কিন্তু পড়ার প্রতি একটু স্পৃহা তোমার কমে যাবে। তাই ইজি সাবজেক্ট থেকে তুমি পড়াশোনা স্টার্ট করো। এবার আসো বাংলাদেশের অ্যাফেয়ার্স। বাংলাদেশের কেন্দ্রীয় সরকার থেকে কি প্রশ্ন হতে পারে, বাংলাদেশের সরকারি বিভিন্ন অঙ্গ, বিশেষ করে এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি থেকে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটা ভাস্ট সিলেবাস, 20 নম্বরের প্রশ্ন হয়। ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশে যারা সবচেয়ে বেশি ভালো তাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে তারা ভাইভাতে একটু বেশি প্রিভিলেজড হবা, কারণ ভাইভাতে যে প্রশ্নগুলো করা হয় অধিকাংশ প্রশ্ন কিন্তু ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ থেকে করা হয়। কাজে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে অনেক বিষয় রয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স গুলো, সে জিওপলিটিক্স পড়তে গিয়ে কোন কোন টপিক গুলো থেকে প্রিভিয়াস প্রশ্ন আসছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স থেকে, স্পেশালি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে, রিজিওনাল অর্গানাইজেশন থেকে, তারপর জিওপলিটিক্স থেকে। হ্যাঁ স্যার, আমি কি একটা করে বিষয় শেষ করবো? না, শোনো, তুমি একটা করে বিষয় শেষ করো না, এটা একটা রং ডিসিশন। তুমি প্রতিদিন সব সাবজেক্টে টুকটাক করে পড়বা। একটা সাবজেক্ট দীর্ঘমেয়াদে পড়লে সেই সাবজেক্ট পড়তে গিয়ে তুমি বোর ফিল করবা, এই ধরনের প্রশ্নগুলো তোমরা করবা। একটা সাবজেক্ট প্রতিদিন যদি তুমি পড়তে থাকো দীর্ঘদিন যাবত, তাহলে তুমি বোর ফিল করবা, পড়ার মধ্যে একটু বিচিত্রতা নিয়ে আসবা। জিকে মনে রাখার উপায়টা কি? হ্যাঁ, জিকে মনে রাখার উপায় বলে দেবো ইনশাল্লাহ, এটি নিয়ে তো আমি ক্লাস তো নিয়মিত নিচ্ছি। এরপর ইন্টারন্যাশনাল যে এজেন্সি গুলো আছে বা অর্গানাইজেশন গুলো আছে, বিশেষ করে তোমার ইকোনমিক ইনস্টিটিউশন রয়েছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক পড়তে হবে। ওয়ার্ল্ড ব্যাংকে কতটুকু পড়তে হবে? ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে, আইএমএফ নিয়ে তোমার বিসিএস এ আসবে, আর তোমার বিসিএস লিখিত প্রিলি ভাইভাতে জিজ্ঞাসা করবে। কাজে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমাদের প্রস্তুতিটা যেন কম্বাইন প্রস্তুতি হয়। কম্বাইন প্রস্তুতি মানে একই টপিক, একই সাবজেক্ট, একই বিষয়, এখান থেকে আমার প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা, এই তিনটার প্রস্তুতি যাতে আমার হয়ে যায় এই টপিক থেকে।
ধরো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কথা বলছো, অনেকে বলছো স্যার সাধারণ জ্ঞানে দুর্বল। ধরো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সিলেবাসের কথা যদি তোমাকে আমি বলি সংক্ষেপে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ তোমার প্রশ্ন আসবে কি থেকে? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রশ্ন গ্লোবাল হিস্ট্রি থেকে। গ্লোবাল হিস্ট্রি বলতে আমরা আসলে কি বুঝি? গ্লোবাল হিস্ট্রি বলতে আমরা বুঝি পৃথিবীর মানে সভ্যতার উষালগ্ন থেকে আজ অবধি বিভিন্ন ঘটনা প্রবাহ যেগুলো আমরা লালন করে চলেছি সেগুলো হচ্ছে গ্লোবাল হিস্ট্রির পার্ট। তার মধ্যে এনসিয়েন্ট সিভিলাইজেশন একটা কমন টপিক, প্রাচীন সভ্যতা। এখন যদি বলো যে স্যার প্রাচীন সভ্যতা পড়তে গিয়ে আমি কি পড়বো, কতটুকু পড়বো, ওকে ফাইন, তাহলে এটা পড়তে গিয়ে ফার্স্ট তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে প্রিভিয়াস বিসিএস পরীক্ষায় গ্লোবাল হিস্ট্রি থেকে এনসিয়েন্ট সিভিলাইজেশন থেকে কোন সিভিলাইজেশন গুলো পরীক্ষায় এসেছে। তার মধ্যে মেসোপটেমিয়া সিভিলাইজেশন থেকে আসছে, মিশরের সভ্যতা থেকে আসছে, ইনকা সভ্যতা থেকে আসছে, মায়া সভ্যতা থেকে আসছে, সিন্ধু সভ্যতা থেকে আসছে। এই তো আমি 5টা সভ্যতার কথা বলে দিলাম। এখন তোমরা গাইড বই পড়তে গিয়ে অসংখ্য সভ্যতা পাবা, সব তো তোমার মনে থাকবে না। এক্সাম্পল হিসাবে বলছি, এবার আসো মেসোপটেমিয়া সভ্যতা। এটা পড়তে গিয়ে তোমাকে হয়তো পড়তে হবে যে এটি পৃথিবীর প্রাচীনতম সভ্যতা, মূলত ইরাকের পূর্ব নাম মেসোপটেমিয়া, দজলা ফোরাত নদী তীরে এটি গড়ে উঠেছে। এটা হচ্ছে তোমার একদম বেসিক তথ্য, বেসিক তথ্য, এতটুকু তুমি পড়ো। নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে। হ্যাঁ, মিশরকে বলা হয় নীল নদের দান বা নীল নদের দেশ, একদম বেসিক জিনিস। তুমি বিভিন্ন বিপ্লব গুলো, রেভলিউশন গুলো, অসংখ্য পৃথিবীতে বিপ্লব আছে, আমি কুচি কয়েক বলে দিচ্ছি, যেমন রাশিয়ান রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন, ইরানিয়ান রেভলিউশন, আরব বসন্ত, দ্যাট মিন্স জেসমিন রেভলিউশন। এই 4টা-5টা রেভলিউশন যদি তুমি পড়ো, আশা করছি তোমার এর মধ্যে কিন্তু তোমার প্রশ্নগুলো কমন পাবা। গুরুত্বপূর্ণ যুদ্ধ, যুদ্ধ পড়তে গিয়ে তুমি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো অসংখ্য তথ্য, বাট ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড দ্যাট ইউ আর আ জব ক্যান্ডিডেট, স্পেশালি ইউ আর বিসিএস ক্যান্ডিডেট। আমি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার উপরে আমি বড় বড় ডিগ্রি অর্জন করবো, বিশাল তথ্য পড়বো না, বেসিক তথ্য। বিভিন্ন ওয়ার গুলো আছে, বিশেষ করে আরব ইসরায়েল ওয়ার গুলো আছে, ভারত পাকিস্তান ওয়ার যেটি হয়েছে, ইন্ডিয়ার সাথে চীনের যে যুদ্ধ হয়েছে, বিশেষ পরীক্ষা আসছে, ইরাক ইরান যুদ্ধ হয়েছে, কোরিয়ান ওয়ার, ভিয়েতনাম ওয়ার, কয়েকটা যুদ্ধ, বেশি ডিটেল না, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি। তারপর যখন তুমি পড়বা যে বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা সংস্থা বলতে পৃথিবীতে প্রতিটা দেশের গোয়েন্দা সংস্থা আছে, তার মধ্যে তোমার কয়েকটা দেশের গোয়েন্দা সংস্থা ইম্পর্টেন্ট, যেমন আমেরিকার সিআইএ এবং এফবিআই, ভারতের র, ইসরায়েলের মোসাদ এবং আমান। এই 4-5টা গোয়েন্দা সংস্থা পড়লে তুমি কমন পেয়ে যাবে। গেরিলা সংস্থা পড়তে গিয়ে এই মুহূর্তে যেগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাস, ফাতা, আরসা, আরাকান আর্মি, হুতি, এগুলো তোমাদের পরীক্ষায় চলে আসবে। এভাবে প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে ক্লাসে পড়াবে, এগুলো ডিটেল, বা ক্লাসে কথা বলার সুযোগ থাকবে। জাস্ট আমি তোমাকে বলছি, ইউ হ্যাভ টু বি স্পেসিফিক, ইউ হ্যাভ টু বি স্পেসিফিক, যেটা প্রিভিয়াস বিসিএস এ আসছে, যেটা ইম্পর্টেন্ট। এখন আমি তোমাকে অনেক কিছু পড়াতে পারি, পরিবেশগত ইস্যু, কূটনীতি, সাম্প্রতিক চলমান ঘটনা প্রবাহ। সাম্প্রতিক এবং চলমান ঘটনা প্রবাহ, যেমন রাশিয়া ইউক্রেন ক্রাইসিস। এই রাশিয়া ইউক্রেন ক্রাইসিস থেকে মাইন্ড ইট, দোজ ওয়ার বিসিএস ক্যান্ডিডেট, আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি তোমাদেরকে, রাশিয়া ইউক্রেন ক্রাইসিস যতদিন পর্যন্ত থাকবে বিসিএস পরীক্ষা এটার গ্রহণযোগ্যতা থাকবে। প্রিলিমিনারিতে প্রশ্ন আসবে, লিখিততে প্রশ্ন আসবে, ভাইভাতে প্রশ্ন করা হচ্ছে, আসবে। রোহিঙ্গা ক্রাইসিস, মিডল ইস্ট ক্রাইসিস, এগুলো সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। এভাবে তোমাকে প্রতিদিন কি করতে হবে, একটু আগে বলছিলাম যে তোমাদেরকে বিভিন্ন মিডিয়া সম্পর্কে, বিভিন্ন মিডিয়ার সাথে রিলেটেড থাকতে হবে, বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, আল জাজিরা, বিবিসি, পেপার পত্রিকা। এখন তো মোবাইল ফোনে একটা অ্যাপস ডাউনলোড করে তুমি বিভিন্ন পত্র পত্রিকা সম্পর্কে ভালো তথ্য জানতে পারবা। পত্রিকা একটু শেয়ার করে দিবা, এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য তোমরা কিন্তু কিনে জানতে পারছো। হ্যাঁ, তারপরে তোমার যেটি আমি বলবো যে এভাবে তোমাকে প্রস্তুতিটা নিতে হবে। হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্নটা করতে পারো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্নটা করতে পারো। এভাবে একটা সাবজেক্ট আছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। অনেকে সাবজেক্টটা বলতে পারে না, অনেকে সাবজেক্টের নামটা স্পষ্ট করে বলতে পারে না যে স্যার নৈতিকতা এবং সুশাসন। সাবজেক্টের নাম হচ্ছে ইথিক্স, ভ্যালুজ এবং গুড গভর্নেন্স। অনেকে সাবজেক্টের নাম বলতে পারে না, স্যার সাবজেক্ট হচ্ছে ভূগোল। আসলে ভূগোল বলে কোনো সাবজেক্ট বিশেষ পরীক্ষায় নেই। সাবজেক্টের নাম হচ্ছে জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট। তোমরা যারা সরাসরি ক্লাস করছো দেখো, আমি যে সাবজেক্টগুলোর নাম বলছি, এই নামগুলো অনেকে বলতে পারো না। স্যার সাবজেক্টের নাম হচ্ছে বাংলা, আরে বাংলা না, বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য। স্যার অঙ্ক, অঙ্ক বলে কোনো সাবজেক্ট নেই, গণিত বলে কোনো সাবজেক্ট নেই, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার এবং ইনফরমেশন টেকনোলজি, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইথিক্স, ভ্যালুজ এবং গুড গভর্নেন্স। হ্যাঁ, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট। ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে একটা সাবজেক্ট আছে,
এনভায়রনমেন্ট বলে একটা সাবজেক্ট আছে, আমরা সেই সাবজেক্টের খোঁজ খবর রাখি না। আমি তো তোমাদেরকে প্রথম থেকে বলছি যে তোমার ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে যে ইনশাল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি ইফ আই টেক প্রপার প্রিপারেশন ইনশাল্লাহ আই বি বিসিএস ক্যাডার অফিসার। আমি বলে দিচ্ছি, বাট তোমাকে সুনির্দিষ্ট কর্মপন্থা, এই যে আমি তোমাদেরকে যেগুলো বলছি একটু কমেন্ট করো তো দেখি তোমরা কখনো এই সাবজেক্টগুলোর নাম কি এভাবে পড়ছো কিনা। এই যে সাবজেক্টগুলোর নাম আমি বললাম, এই সাবজেক্টগুলোর নাম অনেকে এভাবে বলতে পারবেন। প্রিভিয়াস বিসিএস এর পোস্টগুলো দেখো। হ্যাঁ, শেয়ার ডান, ভেরি গুড। এভাবে তোমরা কি শোনো, একটা কথাই বলবো, যেহেতু এটি একটা লোভনীয় চাকরি, তুমি এই বিসিএস এ চাকরি পাওয়ার পরে, অফিসার হওয়ার পরে সরকারি একটা পাজেরোতে উঠবা, পাজেরোর যে ফ্ল্যাগ স্ট্যান্ড থাকবে পাজেরো গাড়িতে, হ্যাঁ, তোমার যে সুযোগ সুবিধা, তোমার পরিবারের সুযোগ সুবিধা, বাচ্চা কাছে লেখাপড়ার সুযোগ সুবিধা, বিভিন্ন জায়গায় দেশে বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবা, বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগকে তুমি রিপ্রেজেন্ট করতে পারবা, তোমার গাড়িতে ন্যাশনাল ফ্ল্যাগ থাকবে। ইউনাইটেড নেশনসে জেনারেল অ্যাসেম্বলিতে যখন তুমি যাবা, বিভিন্ন যে দূতাবাসে যাবা, হ্যাঁ, দূতাবাসে যখন যাবা তোমরা, তখন সে দূতাবাসে গিয়ে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগে তুমি প্রতিনিধিত্ব করবে। কতটা মর্যাদা সম্পন্ন একটি চাকরি। কিন্তু চাকরিটা আমরা কেন পাই না? আমাদের প্রস্তুতির ঘাটতিটা কেউ যে আমরা বুঝি না। তোমরা যে ক্যাডারে আসতে চাচ্ছ, ধরো তোমাদের মধ্যে অনেকের অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ফার্স্ট চয়েস, তো তোমরা কি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারটা কি, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কাজটা কি, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সুযোগ সুবিধাগুলো কি কি, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের পোস্টগুলো কি কি, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের পোস্টগুলো কি কি, ডেপুটেশন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কর্মকর্তা কি কি কাজ করে, এটা নিয়ে এখন অসংখ্য তথ্য আছে। তুমি গুগল করে এইসব তথ্যগুলো তুমি একটু জানার চেষ্টা করো, এই ক্যাডারের প্রতি তোমার একটা আগ্রহ তৈরি হবে। একটা চাকরিতে তুমি আসবা, তো সেই চাকরির ক্ষেত্রে শেয়ার ডান, ভেরি গুড। একটা চাকরিতে যে তুমি আসবা, সেই চাকরিটি পাওয়ার জন্য তোমার ডেডিকেশন থাকতে হবে, তোমার স্যাক্রিফাইস থাকতে হবে। আমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, আমার স্বপ্ন স্যার, তো ভাইবা করে তোমাকে বলা হবে যে তুমি ওয়াই ডু ইউ, আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়ে। ওয়ালাইকুম সালাম, আমি অনার্স সেকেন্ড ইয়ারে, আমি কি এখন থেকে বিশেষ প্রিপারেশন নেব? ডেফিনেটলি তুমি নিবা। 24 ঘন্টার মধ্যে তুমি 24 ঘন্টা তোমাকে আমি পড়তে বলিনি। এভরিডে, জাস্ট এভরিডে you have to spend only 2 hours for BCS exam. কোনোদিন প্রিলিমিনারি, কোনোদিন লিখিত, কোনোদিন ভাইবা। আর আমি তোমাদের যে কথাগুলো বলছি, দেখো প্রত্যেকটা কথা কিন্তু প্র্যাকটিক্যাল কথা। কাজে আমাকে মনে রাখতে হবে যে স্যার আমি তো এই ক্যাডারে আসতে চাচ্ছি। বিসিএস ভাইবা বলে ইউজুয়ালি জিজ্ঞাসা করে যে হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন জয়নিং বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। তো ওই যে তুমি এখন থেকে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার সম্পর্কে জানলে, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার হাইস্ট পোস্ট কি, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এন্ট্রি পোস্ট কি, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের অর্গানোগ্রামটা কি, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের পোস্টগুলো কি কি, এদেরকে গুটিয়ে লাল করে দেওয়া উচিত। যাই হোক, হ্যাঁ, হাবিবুর রহমান কি যেন কমেন্ট করলে বুঝলাম না, ছুটি আচ্ছা, আমি চকরিয়া থেকে দেখছি, ভেরি গুড। এবার তুমি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে আসবা, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে এন্ট্রি পোস্ট কি, হাইস্ট পোস্ট কি, ফরেন মিনিস্ট্রিতে কোন কোন পোস্টে চাকরি করতে হয়, মিশন ইন অ্যাব্রোডে কোন কোন পোস্টে চাকরি করতে হয়, দূতাবাসে কি কি সুযোগ সুবিধা আমি পাবো, এগুলো সম্পর্কে তুমি একটু স্টাডি করো, দেখবা তুমি ইন্টারেস্টেড হবা। ওই যে অনেকে বলো স্যার পড়তে ভালো লাগে না। তুমি পুলিশ ক্যাডার কত চমৎকার একটা চাকরি, পুলিশ ক্যাডার। তুমি যদি বলো অথরিটি, আমি পাওয়ার এবং অথরিটির মধ্যে ডিফারেন্স আছে। আমি যদি পাওয়ারের কথা বলি, লিগ্যাল পাওয়ারের কথা যদি বলি, লিগ্যাল পাওয়ার এক্সারসাইজ করার যে সুযোগটা পুলিশ ক্যাডারে আছে, তুমি কত চাকরি, মানে কত জায়গায় পুলিশে চাকরি করতে পারবা। তুমি ন্যাশনাল পুলিশে চাকরি করতে পারবা, দ্যাট মিনস পুলিশ হেডকোয়ার্টার্সে চাকরি করবা, মেট্রোপলিটন পুলিশে, রেঞ্জ পুলিশে, ডিস্ট্রিক্ট পুলিশে, রিভার পুলিশে, টুরিস্ট পুলিশে, ডিটেকটিভ ব্রাঞ্চ, স্পেশাল ব্রাঞ্চে, র্যাব ফোর্সেসে, পিস কিপিং মিশনে, কত জায়গায় তুমি চাকরি করতে পারবা। খালি তুমি এই চাকরি সম্পর্কে তোমাকে একটু আইডিয়া নিতে হবে, তোমাকে স্টাডি করতে হবে। বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, বিশেষ ট্যাক্সেশন ক্যাডারের কাজটা কি, এনবিআর এর গঠন প্রণালী কি কি। এখন থেকে সিন্স নাও ইউ হ্যাভ টু বি ইন্টারেস্টেড, তোমাকে ইন্টারেস্টেড হতে হবে। দোজ হু ড্রিম টু বি আ বিসিএস ক্যাডার অফিসার, যদি তুমি বিসিএস এর স্বপ্ন দেখো, যদি তুমি বিসিএস এর চাকরিটি পেতে চাও, তাহলে তোমার মধ্যে কি করতে হবে? হ্যাঁ, আমি ইংলিশ স্পোকেনে এরকম কাজ হয়, এক্ষেত্রে নো প্রবলেম, একটু প্র্যাকটিস করতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ যে চাকরিতে তুমি আসতে চাচ্ছ, সে চাকরিটি পাওয়ার জন্য তুমি যে ইন্টারেস্টেড, তার প্রমাণটা কি? এখন থেকেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ তুমি যদি মনে করো যে স্যার আমি জেনারেল এডুকেশনে চাকরিটি পেতে চাচ্ছি, আমি বিসিএস হেলথে চাকরি পেতে চাচ্ছি, আমি অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে যেতে চাচ্ছি, আমি আনসার ক্যাডারে যেতে চাচ্ছি, তাহলে যে ক্যাডারে তুমি যেতে চাচ্ছ সেই ক্যাডারের সম্পর্কে তোমাকে ভালো করে জানতে হবে, সেই ক্যাডার সম্পর্কে তোমাকে একটু ইন্টারেস্টেড হতে হবে, সেই ক্যাডারের কাজগুলো কি সে সম্পর্কে ধারণা নিতে হবে। ওভারঅল
তোমাকে এখন থেকে প্রিলিমিনারিতে কি ধরনের প্রশ্ন আসছে, লিখিততে কি ধরনের প্রশ্ন আগামী এসেছে, ভাইভাতে কি ধরনের প্রশ্ন করা হয়, এখন থেকে তোমাকে অভিজ্ঞতা নিতে হবে, অর্জন করতে হবে। ভাইভাতে যখন তুমি ভাইভা বোর্ড ফেস করবা, তখন তোমাকে ইংলিশে প্রশ্ন করতে পারে, বাংলাতে প্রশ্ন করতে পারে। এখন থেকে তুমি স্পিকিং ক্যাপাবিলিটি ইনক্রিজ করো, বিশেষ করে দোজ উড ড্রিম টু বি আ ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ার, তাদের জন্য ইংলিশ স্পিকিং ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বা ফ্লুয়েন্সি বা স্কিল এটা ইমপ্রুভ করতে হবে তোমাকে। এগুলো তুমি ইমপ্রুভ করো। ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে কঠিন টার্মগুলো আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, কেয়ারটেকার গভর্নমেন্ট কি, ইন্টারিম গভর্নমেন্ট কি, পলিটিক্যাল গভর্নমেন্ট কি, অনেক কিছু টার্ম আছে। ডেমোক্রেসি কি, অটোক্রেসি কি, গুড গভর্নেন্স কি, রুল অফ ল কি, সেপারেশন অফ জুডিশিয়ারি কি, সেপারেশন অফ পাওয়ার কি, ডিসেন্ট্রালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন কি, এই যে টার্মগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এগুলো আমার স্টুডেন্টদেরকে ভাইভা বোর্ডের প্রশ্নগুলো করছে। তা এখন থেকে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে, ব্যুরোক্রেসি কি, ব্যুরোক্রেট কারা, এই টার্মগুলো তোমরা ভালো করে পড়াশোনা করো। এই যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ভাইভা বোর্ডে প্রশ্ন করা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান কেন হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় কেমন বাংলাদেশকে তুমি দেখতে চাও, বাংলাদেশের জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স কি, বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল লোকেশনটা কোন জায়গায়, ভাইভা বোর্ডে প্রশ্ন করা হচ্ছে। লিখিততে প্রশ্ন হবে, ভারতের সাথে বাংলাদেশের কোন কোন জায়গায় বিরোধ রয়েছে, মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কগুলো কি কি। এই জন্য অনেকে বলো যে স্যার পড়তে পারি না, পড়তে চাই না, পড়তে পারি না, পড়তে মন চায় না, স্যার পড়ার উপকরণ পাই না, স্যার কোন জায়গা থেকে পড়বো বুঝতে পারি না। বলো যারা ক্লাস করছো, এই যে তোমরা প্রায় অলমোস্ট 70+ ক্লাস করছো, একটু প্রত্যেকের কাছে আমি একটু কমেন্ট চাচ্ছি যে আজকে ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করছি তোমরা কখন এভাবে পড়োনি, তোমরা পড়ার প্রতি আগ্রহ পাবা কিভাবে, পড়ার প্রতি আনন্দ পাবা কিভাবে। কারণ একই জিনিস তুমি সবসময় পড়তে থাকো, যে কারণে তুমি বই ফিল করো। তোমরা একটু কমেন্ট করো দেখি, তোমরা কমেন্ট করো যে এই বিষয়গুলো সম্পর্কে তুমি জানছো, হ্যাঁ এই বিষয়গুলো তোমার জানা উচিত কিনা প্রথমত। এবং এই যে তথ্যগুলো তুমি হ্যাঁ ভেরি গুড। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন আমাকে করতে পারো, কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। হ্যাঁ এখন তোমাদেরকে শোনো, এই ব্যাপারটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা কথা বলে রাখি, বিসিএস এর প্রস্তুতি নিবা, অন্যান্য চাকরির প্রস্তুতি নিবা, সবসময় তুমি নিজেকে এগিয়ে রাখবা, সফলতা আপেক্ষিক। এটা অনেকের কাছে সফলতাটা দৃশ্যমান। আমার ক্লাস করতে অনেক ভালো লাগে, ভেরি গুড। হ্যাঁ সফলতাটা অনেকের কাছে দৃশ্যমান, অনেকের কাছে অদৃশ্যমান। সফলতাকে কেউ শো অফ করে, কেউ হাইড করে। সফলতার স্ট্যান্ডার্ড, সফলতার মাপকাঠি হচ্ছে তুমি যেখানে সফল হতে চাচ্ছ সেখানে তুমি কতটুকু ইনভেস্টমেন্ট করছো। তুমি সিভিল সার্ভিসে আসতে চাচ্ছ, কতটুকু তুমি ডেডিকেটেড, কতটুকু তুমি স্যাক্রিফাইস করছো, তোমার প্রস্তুতিটা কেমন, অন্যদের তুলনায় তুমি আলাদা কিনা। এই বিষয়গুলো তোমাকে প্রমাণ করতে হবে যে আমি এদিক থেকে আলাদা। আমি এখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ি, আমি এখন থেকে প্রতিদিন 2 ঘন্টা করে পড়বো। আচ্ছা না স্যার বারবার ফেল করি তো, না নো প্রবলেম। শোনো, ফেল করছো বলেই তুমি এখন ধরতে পারছো কেন তুমি ফেল করছো। আমি আবারও বলছি, যদি কেউ জীবনে ব্যর্থ হয় তাহলে এই ব্যর্থতায় তার সফলতার একটা সিঁড়ি হিসাবে বিবেচিত হয়। কিন্তু আমি যে কারণে ব্যর্থ হলাম সে কারণটি আমি উদ্ঘাটন করলাম না। আমি যে পথে হাঁটছি সে পথে সফলতা পাচ্ছি না, তাহলে আমি পথ চেঞ্জ করব, আমি কৌশল পরিবর্তন করব, আমি কাজ ঠিকই রাখবো, বাট আমার কাজের কৌশলটা চেঞ্জ করব, কাজের পরিধি চেঞ্জ করব, কাজের ব্যাপ্তি চেঞ্জ করব, কাজের ধরন চেঞ্জ করব। সবাই লাইভকে প্রত্যেকেই লাইভটা আমরা শেয়ার করব, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন ইউ আর বিং গিভেন ফ্রম মি। তো একটা কথা তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা জব মেডিসিনকে 10 গ্রেড থেকে 18 গ্রেডের একটা চাকরির প্রস্তুতি শীর্ষক একটি প্রতিষ্ঠান হিসেবে জানো, তোমরা আবার নতুন করে জানো এখানে বিসিএস এর কার্যক্রম পুরোদমে শুরু হচ্ছে। বিশেষ করে বিসিএস গেইনার এবং জব মেডিসিন একত্র করে কাজ করছে। প্রাইমারি শিক্ষক নিবন্ধন, 10 গ্রেড থেকে 18 গ্রেডের চাকরিগুলো, প্রিলিমিনারি লিখিত ভাইবা, বিসিএস সব চাকরির প্রস্তুতির একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে তোমরা এটা মনে রাখবা। আমি এখানে সম্পৃক্ত আছি, তোমরা অনেকে আমাকে পার্সোনালি চেনো, জানো। তো যাই হোক, আমি আলোচনাটা দীর্ঘায়িত করব না।
মূলত আজকের আলোচনাটা ছিল 47 বিসিএস এর যারা ক্যান্ডিডেট তারা 4 মাস সময় পাচ্ছ অলমোস্ট প্লাস মাইনাস। এই 4 মাস সময় তোমাদের জন্য যথেষ্ট ইনশাল্লাহ, যদি তোমরা সুনির্দিষ্ট কর্মপন্থা যেগুলো আমি অলরেডি বলেছি এগুলো যদি ফলো করো। 48তম বিসিএস এর যারা ক্যান্ডিডেট তাদের জন্য আমি বলবো তোমরা এখন থেকে বিসিএস এর প্রস্তুতি নিবা। অন্যান্য চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগিয়ে যাও। অন্যান্য চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, প্রাইমারি নিবন্ধন, তোমরা বিভিন্ন পত্র পত্রিকায় ভাষ্য মতো তোমরা জেনেছো সার্কুলার দ্রুত দিয়ে দিবে। সার্কুলার দেওয়ার পরে কিন্তু সময় কমতে থাকে। সার্কুলার যখন দিয়ে দেয় কোনো চাকরির সার্কুলার, তখন কিন্তু তোমার টাইম কমে যায়। তখন মনের মধ্যে একটা হতাশা জাগে যে সময় তো খুব ঘনিয়ে আসছে, বাট সার্কুলার তো হবেই, টুডে টমোরো তোমার সার্কুলারও হবে, পরীক্ষাও হবে, কিন্তু পিছিয়ে থাকবে যদি প্রস্তুতিটা এখন থেকে না নাও। এখন থেকে প্রস্তুতি নাও। আগামী মাস রমজান মাস, দোজ হু আর ফলোয়ার অফ ইসলাম, আমাদের জন্য একটা যদি আমি বলি এটা সেটা হচ্ছে উই মাস্ট বাউন্ড টু পারফর্ম হলি রমাদান। তো এর মাঝেও যে সময়টুকু আমরা পাবো সেই সময়টুকু আমরা অবহেলাই নষ্ট করব না, এর মধ্যে আমরা প্রস্তুতি নেব। সর্বশেষ একটা কথাই বলবো, আজকে যারা তোমরা সেমিনারে পার্টিসিপেট করেছো, আজকে দিনে বিশেষ একটা অফার দেওয়া হচ্ছে 47 বিসিএস এর জন্য। এবং আগামী মাস যেহেতু রোজা, সেই রোজা উপলক্ষে প্রতিটা কোর্সে একটা বিশেষ অফার চলছে। তোমরা এই অফারগুলো গ্রহণ করো ইনশাল্লাহ। আমাকে পাবা এখানে, আমি তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। আগামী থেকে আবারও আমি সক্রিয় হব স্পেসিফিক টপিক নিয়ে। প্রিলিমিনারির জন্য প্রস্তুতি কিভাবে নিব, লিখিতের জন্য প্রস্তুতি কিভাবে নিব, ভাইবার জন্য প্রস্তুতি কিভাবে নিব, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার ভাইবা কেমন ভাবে নিব, অ্যাডমিনের ভাইবা কেমন ভাবে প্রস্তুতি নিব, এডুকেশন ক্যাডার ভাইবার প্রস্তুতি কিভাবে নিব, এভাবে পর্যায়ক্রমে আলোচনাগুলো চলতে থাকবে। তোমরা যারা এই জব মেডিসিনের সাথে আছো, বিশেষ গেইনারের সাথে আছো, থাকবা। সবার জন্য শুভকামনা এবং অসংখ্য দোয়া থাকবে। আমি মিলন স্যার আজকে পর্যন্ত তোমাদের সাথে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। প্রত্যেকের জন্য আবারও শুভকামনা। প্রত্যেকে একটু শেয়ার করে দিবা, তোমাদের পরিচিতদেরকে মেনশন করবা যে এখানে কারা ক্লাস নিচ্ছেন, অভিজ্ঞ শিক্ষক, এনরিচ লেকচার শিট, এবং আমরা যারা আছি তোমাদের সাথে থাকবো। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।